ওপরের প্রচ্ছদে লেখা মৈমন সিংহ গীতিকা ময়ৈকার ম ন তালিবস্যই অনুস্বার হ হাইফেন গয় দীর্ঘই তয়হাস্যই কয়াকা। দীনেশ চন্দ্র সেন। এসভিএচ এর পক্ষ থেকে বইটি পড়ছি সুপর্ণা মণ্ডল। ভেতরের পৃষ্ঠায় লেখা মৈমন সিংহ গীতিকা পূর্ববঙ্গ গীতিকা। ভূমিকা শ্রী দীনেশ চন্দ্র সেন। প্রাসঙ্গিক আলোচনা রত্নদ্যুতি গিরি। প্রজ্ঞা বিকাশ ৯/৩ রমানাথ মজুমদার স্ট্রিট, কলকাতা ৭,০০,০০০। পরের পৃষ্ঠায় প্রকাশক বিকাশ সাধুখা ৯/৩ রমানাথ মজুমদার স্ট্রিট, কলকাতা ৭,০০,০০০। নব সংস্করণ ২০০৫, পুনর্মুদ্রণ ২০০৮, পুনর্মুদ্রণ ২০১১। পরিবর্ধিত পরিমার্জিত সংস্করণ জানুয়ারি ২০১২, পুনর্মুদ্রণ নভেম্বর ২০১৩, পুনর্মুদ্রণ এপ্রিল ২০১৫, পুনর্মুদ্রণ মে ২০১৬, পুনর্মুদ্রণ জানুয়ারি ২০১৮, পুনর্মুদ্রণ জানুয়ারি ২০১৯। অক্ষর বিন্যাস অক্ষর লেজার ২, হেমেন্দ্র সেন স্ট্রিট, কলকাতা ৭,০০,০০০। ISBN 978-81684-08-5। মুদ্রক স্পেকট্রাম অফসেট ৫ বি কুন্ডু লেন, কলকাতা ৭,৩৭,০০০। মূল্য ২৪০ টাকা মাত্র। সূচিপত্র। ভূমিকা দীনেশ চন্দ্র সেন ১, মূল গীতিকা পাঠ মহুয়া ২৯, মলুয়া ৬৩, চন্দ্রাবলী ১১১, কঙ্ক ও লীলা ১২৫, কাজল রেখা ১৬৭, কমলা ১৯৩, দেওয়ান ভাবনা ২৩৫, দস্যু কেনারামের পালা ২৪৮, রূপবতী ২৮৭, দেওয়ান মদিনা ৩০৩। প্রাসঙ্গিক আলোচনা মৈমনসিংহ গীতিকা সামাজিক পটভূমি ১, মৈমনসিংহ গীতিকা সমাজচিত্র ২, মৈমনসিংহ গীতিকা পালা বিন্যাস ও বিষয়বস্তু ৪, মৈমনসিংহ গীতিকা ভাষা রোম্যান্টিক স্বরূপ কাহিনীর জনপ্রিয়তা ১৪, মৈমনসিংহ গীতিকা ব্যালড গাথা বা গীতিকা লক্ষণ ১৮, মৈমনসিংহ গীতিকা বৈষ্ণব পদাবলীর সঙ্গে তুলনা ২১, মৈমনসিংহ গীতিকা কাব্য সৌন্দর্য ২৩, মৈমনসিংহ গীতিকা নারী চরিত্রের আদর্শ ২৫, মৈমনসিংহ গীতিকা মহুয়া পালার শিল্পরূপ ২৯, মৈমনসিংহ গীতিকা মলুয়া পালার শিল্পরূপ নাট্যরস ৩০, মৈমনসিংহ গীতিকা চন্দ্রাবতী পালার শিল্পমূল্য ৩১, মৈমনসিংহ গীতিকা কঙ্ক ও লীলার ঐতিহাসিক সত্যতা ৩২, মৈমনসিংহ গীতিকা উপন্যাস লক্ষণ ৩৩, মৈমনসিংহ গীতিকা ভাষারীতি ৩৫, মৈমনসিংহ গীতিকা কবি শেখর কালিদাস রায় ৩৭, মৈমনসিংহ গীতিকা অতিরিক্ত আলোচনা, মৈমনসিংহ গীতিকা সূচনা ৪৫, মৈমনসিংহ গীতিকা সামাজিক পরিবেশ ৪৬, মৈমনসিংহ গীতিকা কবি কথা ৪৮, মৈমনসিংহ গীতিকা সাহিত্যিক মূল্য ৫০, মৈমনসিংহ গীতিকা কাহিনী সংক্ষেপ ৫২, মৈমনসিংহ গীতিকা কাহিনী বিচার বিশ্লেষণ ৫৬, মৈমনসিংহ গীতিকা নারী চরিত্র বিশ্লেষণ মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, লীলা, কাজল রেখা ৮৭। সম্ভাব্য প্রশ্নের উত্তর। মৈমনসিংহ গীতিকা ও বৈষ্ণব সাহিত্য তুলনা ও সম্পর্ক ৯২, মৈমনসিংহ গীতিকা উপন্যাস সাহিত্যের অগ্রদূত ৯৫, মৈমনসিংহ গীতিকা কাজল রেখা রূপকথা তুলনা ৯৭, মৈমনসিংহ গীতিকা ব্যালাডের উপাদান রচনারীতি ৯৮। এই ছড়াগুলি ছিল সংস্কৃত প্রভাবের পূর্ববর্তী যুগের ১০০, মৈমনসিংহ গীতিকা ভাষা রচনাশৈলী ও ভাবাদর্শ ১০১, মহুয়া পালার নায়ক চরিত্র নেদ্দার ঠাকুর স্ট্রোক নদের চাঁদ ১০২, মহুয়া পালার নায়িকা চরিত্র মহুয়া ১০৪, মৈমনসিংহ গীতিকায় নাট্যগুণ ১০৬, মৈমনসিংহ গীতিকা ও ব্যালাড সাদৃশ্য ও বৈসাদৃশ্য ১০৮, চন্দ্রাবতী পালার পত্র ব্যবহার ১১০, চন্দ্রাবতী পালার নায়িকা চরিত্র চন্দ্রাবতী ১১২, বাংলার মাটি যে কি আকর্ষণ তা স্বভাবের খাঁটি সৃষ্টি এই গীতিগুলির সর্বত্র দৃষ্ট হবে। মৈমনসিংহ গীতিকা ১১৫, মহুয়া মলুয়া গীতিকা দুটির নায়িকাদ্বয়ের তুলনা ও রক্ষণশীল ব্রাহ্মণ্য প্রভাব ১১৭, মৈমনসিংহ গীতিকায় ধর্ম ও সমাজ নিরপেক্ষ স্বাধীন মুক্ত প্রেমেরই জয়গান গাওয়া হয়েছে ১১৯, মৈমনসিংহ গীতিকার নায়িকাগণের তাদের নারী ধর্ম ও প্রেম ধর্ম সংস্কৃত সাহিত্যের নায়িকাগণের সঙ্গে তুলনা ১২০, বাংলার বৈষ্ণব সাহিত্য ও পার্থিব প্রেম সাহিত্য পার্থক্য ১২২, বৈষ্ণব পদাবলী ও মৈমনসিংহ গীতিকার তুলনা ১২৫, গীতিকা সাহিত্য ও গীতি কবিতার সংজ্ঞা পার্থক্য প্রসঙ্গে মৈমনসিংহ গীতিকা ১২৭,
রূপকথা ও উপকথার তুলনা প্রসঙ্গে কাজল রেখা 130, ময়মনসিংহ গীতিকায় নারী চরিত্র তুলনায় পুরুষ চরিত্র দুর্বল 131, দেওয়ান ভাবনা পালা নায়িকা সুনাই আত্মত্যাগের মধ্যে দিয়ে প্রেম ও সতীত্ব রক্ষা করেছে 133, 12 মাসা দেওয়ান ভাবনা পালা 134, কাজল রেখা চরিত্র ময়মনসিংহ গীতিকা 135, কাজল রেখার কাহিনীতে রূপকথার প্রভাব রয়েছে 137, মদিনা চরিত্র দেওয়ান মদিনা পালা 138, নায়ক চরিত্র দুলাল দেওয়ান মদিনা পালা 139। পরিশিষ্ট পল্লী গীতিকার অপূর্ব কবিতা দীনেশচন্দ্র সেন 141, দীনেশচন্দ্র সেনের জীবনপঞ্জি 149। এখানে কতগুলি চিত্র আঁকা আছে। প্রথম পাতায় ওপরে লেখা কাজীর কাজ, মাঝখানে চিত্র দেওয়া, নিচে লেখা ঘোড়াতে শোয়ার কাজী চাহিয়া রহিল মলুয়া। পরের পৃষ্ঠায় ওপরে পূর্বরাগ, মাঝখানে চিত্রটি, নিচে আছে ডাল যে নোয়াইয়া ধরে জয়ানন্দ সাথী তুলিল মালতী ফুল কন্যা চন্দ্রাবতী। পরের পৃষ্ঠায় ওপরে দুঃসংবাদ, মাঝখানে চিত্রটি, নিচে আরবার বলে কঙ্ক দেবী তোমার সুধাই তোমারে কান্দিতে আমি কভু দেখি নাই পঙ্ক ও লীলা। ভূমিকা পৃষ্ঠা 1। এই গাথাসমূহের সংগ্রাহক চন্দ্রকুমার দে। 1913 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলায় সৌরভ পত্রিকায় শ্রীযুক্ত চন্দ্রকুমার দে প্রাচীন মহিলা কবি চন্দ্রাবতীর সম্বন্ধে একটি প্রবন্ধ প্রকাশিত করেন। গ্রন্থকার চন্দ্রাবতীর কাহিনীর মর্মাংশটি মাত্র দিয়েছিলেন, কিন্তু যেটুকু দিয়াছিলেন তাহা একেবারে চৈত বৈশাখী বাগানের ফুলের গন্ধে ভরপুর। সেই দিন কেনারামের উপাখ্যানের সারাংশের উপর আমার অনেক চোখের জল পড়িয়াছিল। এই চন্দ্রকুমার দে কে এবং কেনারামের কবিতাটি বা আমি কোথায় পাই, এই হইল আমার চিন্তার বিষয়। সৌরভ সম্পাদক শ্রীযুক্ত কেদারনাথ মজুমদার মহাশয় আমার পুরাতন বন্ধু। আমি চন্দ্রকুমারের সম্বন্ধে তাহাকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করিয়া জানিলাম চন্দ্রকুমার একটি দরিদ্র যুবক, ভালো লেখাপড়া শিখিতে পারেন নাই, কিন্তু নিজের চেষ্টায় বাংলা লিখিতে শিখিয়াছেন। আরো শুনিলাম তাহার মস্তিষ্ক বিকৃতি হইয়াছে এবং তিনি একেবারে কাজের বাহিরে গিয়াছেন। এই ছড়াটির কথা চন্দ্রকুমার এমনই মনোজ্ঞ ভাষায় লিখিয়াছিলেন যে উহাতে আমি তাহার পল্লী কবিতার প্রতি উচ্ছ্বসিত ভালোবাসার যথেষ্ট পরিচয় পাইয়াছিলাম। আমি ময়মনসিংহের অনেক লোকের নিকটে জিজ্ঞাসা করিলাম, কিন্তু কেহই তথাকার পল্লীগাথার আর কোনো সংবাদ দিতে পারিলেন না। কেহ কেহ ইংরেজি শিক্ষার দর্পে উপেক্ষা করিয়া বলিলেন, কোট, ছোট লোকেরা, বিশেষত বিসর্গ মুসলমানেরা, এই সকল মাথামুন্ডু গাহিয়া যায়, আর শত শত চাষা লাঙলের উপর বাহুভার করিয়া দাঁড়াইয়া শোনে। এই গানগুলির মধ্যে এমন কি থাকিতে পারে যে শিক্ষিত সমাজ তৎপ্রতি আকৃষ্ট হইতে পারেন? আপনি এই ছেঁড়া পুঁথি ঘাটা দিন কয়েকের জন্য ছাড়িয়া দিন। কিন্তু আমি কোনো অজানিত শুভ মুহূর্তের প্রতীক্ষায় রইলাম। কোনো দিন পল্লী দেবতা আমার উপর তাহার অনুগ্রহ হাস্য বিতরণ করিবেন এবং কবে তাহার কৃপা কটাক্ষে ময়মনসিংহের এই অনাবিষ্কৃত রত্নখনির সন্ধান পাইব, ইহাই আমার আরাধনার বিষয় হইল। ইহার 2 বৎসর পরে হঠাৎ একদিন কেদারবাবুর চিঠি পাইলাম। তিনি লিখিলেন চন্দ্রকুমার অনেকটা ভালো হইয়াছে এবং শীঘ্র কলিকাতায় আসিয়া আমার সঙ্গে দেখা করিবেন। তাহার আরো চিকিৎসার দরকার। স্ত্রীর 2-1খানি রৌপের অলঙ্কার ছিল, তাহাই বিক্রয় করিয়া চন্দ্রকুমার পাথেয় সংগ্রহ করিলেন এবং 1919 সনে পূজার কিছু পূর্বে বেহালায় আসিয়া আমাকে প্রণাম করিয়া দাঁড়াইলেন। রোগে দুঃখে জীর্ণ, মুখ পাণ্ডুবর্ণ, অর্ধাসনে অনশনে বিশীর্ণ 30 বৎসর বয়স্ক যুবক, অতি অল্পভাষী। তিনি পল্লী জীবনের যে কাহিনী শুনাইলেন ও ময়মনসিংহের অনাবিষ্কৃত পল্লী গাথার যে সন্ধান আমাকে দিলেন, তাহাতে তখনই তাহাকে আমার প্রিয় হইতে প্রিয়তম বলিয়া মনে হইল। পৃষ্ঠা 2। এখানে শ্রীযুক্ত যামিনী ভূষণ রায় কবিরাজ মহাশয় বিনামূল্যে তাহার চিকিৎসার ভার লইলেন এবং শ্রীযুক্ত গোপাল দাস চৌধুরী মহাশয় কতদিনের জন্য তাহাকে নিজ বাটিতে আশ্রয় দিলেন। আমি তাহার সংগৃহীত পল্লী গাথা সম্বন্ধে স্যার আশুতোষ মুখোপাধ্যায় মহাশয়কে বলিয়া একটা ব্যবস্থা করিবার চেষ্টা করিব, তাহাকে এই ভরসা দিলাম। চন্দ্রকুমার এইভাবে কতকদিন এখানে কাটাইয়া দেশে চলিয়া গেল। কি কষ্টে যে এই সকল পল্লীগাথা তিনি সংগ্রহ করিয়াছেন তাহা তিনি ও তাহার ভগবানই জানেন এবং কতক আমি জানিয়াছি। এই সকল গান অধিকাংশ চাষাদের রচনা। এইগুলির অনেক পালা কখনোই লিপিবদ্ধ হয় নাই। পূর্বে যেমন প্রতি বঙ্গপল্লীতে কুন্দ ও গন্ধরাজ ফুটিত, বিল ও পুষ্করণীতে পদ্ম ও কুমুদের কুঁড়ি বায়ুর সঙ্গে তাল রাখিয়া দুলিত, এই সকল গানও তেমনি লোকের ঘরে ঘরে নিরবধি শোনা যাইত ও তাহাদের তানে
সকল কৃষক প্রাণ তন্ময় হইয়া যাইত। ফুলের বাগানে ভ্রমরের মতো এই গানগুলিরও শ্রোতার অভাব হইত না, কিন্তু লোকের রুচি এই দিকে এখন আর নাই। এইগুলি লোকেরও অভাব হইয়াছে, যেহেতু এই শ্রেণীর গানের উপর শ্রোতার সেই কৌতূহল অনুরাগ ফুরাইয়া আসিয়াছে। যাহা লিখিত হয় নাই, আবৃত্তি যাহা রক্ষার একমাত্র উপায়, অভ্যাস না করিয়া সেই কাব্য কথার স্মৃতি মলিন হইয়া পড়িবেই। এখন একটি পালাগান সংগ্রহ করিতে হইলে বহু লোকের দরবার করিতে হয়। কাহারও একটি গান মনে আছে, কাহারও বা দুইটি। নানা গ্রামে পর্যটন করিয়া নানা লোকের শরণাপন্ন হইয়া একটা সম্পূর্ণ পালার উদ্ধার করিতে পারা যায়। এই জন্য চন্দ্রকুমার প্রতি পালাটি সংগ্রহ করিতে গিয়া অনেক কষ্ট সহিয়াছিলেন। প্রথমত চন্দ্রকুমার ময়মনসিংহ জেলার কবিগণের লিখিত বিশুদ্ধ কাব্যগুলির প্রতি বেশি মনোযোগী হইয়াছিলেন। মুক্তারামের দুর্গাপুরাণ, রামকান্তের মনসার ভাসান, উমার বিবাহ, শিবদুর্গার কোন্দল, দুর্বাসার পারণ, পয়াকার মধ্যাহ্ন, দ্রৌপদীর বস্ত্রহরণ এবং নবমেধযজ্ঞ প্রভৃতি বিষয়ক কবি সঙ্গীতগুলি পাছে নষ্ট হইয়া যায় এই আশঙ্কা করিয়া তিনি আমাকে পুনঃ পুনঃ পত্র লিখিয়াছেন। এইরূপ পুস্তকের ওপরই তাহার বেশি ঝোঁক ছিল। যদিও পল্লীর ছড়াগুলিকে ইনি অন্তরের ভালোবাসা দিয়াছিলেন, তথাপি সংস্কৃত শব্দবহুল কাব্যগুলির পার্শ্বে সেগুলি সময় সময় তাহার চোখে ম্লান বোধ হইত। এজন্য সেই পাড়াগাঁয়ের জিনিসগুলিকে বুকে তুলিয়া আদর করিতে তিনি মাঝে মাঝে ভয় পাইতেন, পাছে সাহিত্যের আসরে সভ্যগণ তাহাকে জাতিচ্যুত করিয়া বসেন। বানিয়াচঙ্গ, জঙ্গলবাড়ি, রোয়াইল বাড়ি প্রভৃতি নানা স্থানের ছড়াগুলি সংগ্রহ সম্বন্ধে তিনি একবার আমাকে লিখিয়াছিলেন, কোট, এগুলি এত প্রাচীন ও ইহাদের ভাষা এমন পাড়াগে যে শুনিলে হাসি পায়। পয়ারের শেষ ভাগে প্রায় মিল নাই দাঁড়ি, এগুলি সংগ্রহ করিব কি? ? অন্য একবার গ্রাম্য ভাষার কিছু নমুনা দিয়া লিখিয়াছিলেন, কোট, এই ভাষার সংগ্রহ করিব কিনা আমাকে সত্তর লিখিয়া জানাইবেন দাঁড়ি আনকোট। কিন্তু তিনি আমাকে পুনঃ পুনঃ ময়মনসিংহ প্রচলিত রাধা কৃষ্ণ এবং উমা মেনকা সম্বন্ধীয় কবিগানের প্রাচুর্যের ব্যাখ্যা করা সত্ত্বেও তাহার এই উৎসাহ আমি খুব সতেজ হইতে দেই নাই। সেই যে অবজ্ঞাত অশিষ্ট ভাষায় অনাড়ম্বর সরলতায় পল্লী লক্ষ্মীর প্রাণটি ধরা দিয়াছে, সেই ছড়াগুলির উপরই আমার লোলুপ দৃষ্টি ছিল। যেহেতু কৃত্রিম ভাষায় সোনার পিঞ্জরে তোতা পাখি স্থান হইতে পারে, কিন্তু বৃষ্টি বাদলে আকাশের মুক্ত আঙিনায় কোকিলের পঞ্চস্বর পৃথিবী ছাপাইয়া উঠে। পৃষ্ঠা ৩। সৌরভ সম্পাদক শ্রীযুক্ত কেদারনাথ মজুমদার মহাশয়ের উৎসাহে চন্দ্রকুমার বাবু বিচিত্রভাবে নানা দিক দিয়া সাহিত্যিক চেষ্টায় উদ্যোগী হইয়াছিলেন। সৌরভে তিনি নানা বিষয়ক প্রবন্ধ লিখিতে প্রবৃত্ত হন। এই সম্বন্ধে তিনি আমাকে লিখিয়াছিলেন, কোট, চন্দ্রাবতীর উপাখ্যান রচনা করিতে আরম্ভ করিলাম। সৌরভে চন্দ্রাবতীর উপাখ্যান আমার প্রথম উদ্যম। ইহার পরে লোহার মাঞ্জাস নামে একখানি কাব্য লিখিতে আরম্ভ করি। বলা বাহুল্য, ইহা চাঁদ সদাগর এবং বেহুলা লক্ষিন্দরের কাহিনী। ইহার সপ্তম স্বর্গ পর্যন্ত লেখা আছে, শেষ করিতে পারি নাই। সেই সময় শরীরের দিকে দিকপাত না করিয়া গুরুতর পরিশ্রম করিতাম। প্রাতে পত্রিকার জন্য গল্প, বিকেলে উপন্যাস ও গভীর রাত্রে লোহার মাঞ্জাস লিখিতাম আনকোট। কেদারবাবু নানা দিক দিয়া ইহার সাহিত্যিক চেষ্টায় উৎসাহ দিতেছিলেন, কিন্তু সৌরভে চন্দ্রকুমার বাবুর প্রবন্ধে প্রাচীন পালাগানের যে সামান্য কিছু নমুনা প্রকাশিত হইয়াছিল, তাহা পড়িয়া আমি কেদারবাবুকে সেগুলি সংগ্রহের জন্যই প্রবন্ধ লেখককে বিশেষভাবে উৎসাহিত করিতে অনুরোধ করিয়া চিঠি লিখিয়াছিলাম। কবি কঙ্কের বিদ্যাসুন্দর অপেক্ষা কবি কঙ্কের সম্বন্ধে কবি চতুষ্টয় বিরচিত পালাটি আমার নিকট বিশেষ মূল্যবান বলিয়া বোধ হইয়াছিল। চন্দ্রকুমার বাবু স্বরচিত চন্দ্রাবতীর উপাখ্যান অপেক্ষা নয়ানচাঁদ বিরচিত জয়চন্দ্র ও চন্দ্রাবতীর পালাটি জানিবার জন্যই আমি বিশেষ রূপে লালায়িত হইয়াছিলাম। যাহা হোক, সৌরভে সেই সকল পালাগানের কিছু কিছু নমুনা প্রকাশিত না হইলে তৎপ্রতি কাহারও দৃষ্টি আকৃষ্ট হইত না। বিশ্ববিদ্যালয়ের সংস্রবে আসার পর আমি চন্দ্রকুমার বাবুকে তাহার অন্যান্য সর্ববিধ সাহিত্যিক প্রচেষ্টা হইতে বিরত করিয়া শুধু পালাগান সংগ্রহে মনোযোগী হইতে উপদেশ দেই। পৌরাণিক উপাখ্যান বিষয়ক কাব্যকথা তো প্রাচীন বঙ্গ সাহিত্যে ঝুড়ি ঝুড়ি পাওয়া যাইতেছে। বিজয়গুপ্ত, নারায়ণ দেব, বংশীদাস ও কেতকা দাসের মনসা মঙ্গলের পরে রামকান্তের একখানি পদ্মপুরাণ না পাওয়া গেলেও বঙ্গ সাহিত্য বিশেষ শ্রীহীন হইবে না। ভারতচন্দ্রের বিদ্যাসুন্দরের পরে কবিকঙ্কের বিদ্যাসুন্দর না পাওয়া গেলেই বা বিশেষ ক্ষতি কি? ভাষা ও সাহিত্যের ইতিহাসে ইহাদের অবশ্যই কিছু মূল্য আছে, কিন্তু মহুয়া মলুয়া বঙ্গের অন্যত্র কোথায় পাইব? দেওয়ান মদিনা,
ফিরোজ খাঁ প্রভৃতি পালা যে বঙ্গ সাহিত্যের একটা নতুন দিকের উপর আলোকপাত করিতেছে, এই অপূর্ব জিনিস বঙ্গ সাহিত্যে সুদুর্লভ। বঙ্গ সাহিত্যে পৌরাণিক উপাখ্যানগুলিতে সংস্কৃত শব্দের সোনালী চুমকি দেওয়া বেনারসি চেলি পরিয়া ঝলমল করিতেছে, কিন্তু পাড়াগাঁয়ের এই সকল সরল কথা যাহাতে সংস্কৃতের একটুও ধরা করা শোভা নাই, যাহা নিজ স্বাভাবিক রূপে অপূর্ব সুন্দর, তাহার নমুনা আমরা কোথায় পাইতাম? না দিক দিয়া এই সকল পল্লীগাথার খাঁটি বাঙালি জীবনের অফুরন্ত সুধা, অচিন্তিত পূর্ব মাধুর্য ঝরিয়া পড়িতেছে। ইহা স্বর্গ হইতে আহৃত অমৃত ভাণ্ডার নহে, ইহা আমাদের দেশের আম গাছের মৌচাক। এজন্য এই খাঁটি মধুর আস্বাদ আমাদের নিকট এত ভালো লাগিয়াছিল। পৃষ্ঠা 4। চন্দ্রকুমার বঙ্গ সাহিত্যের নিজ ভাড়ার ঘরের সন্ধান দিয়াছেন। উহা হোটেলের মশলা দেওয়া মুখরোচক বিলাস খাদ্য সম্ভার নহে, উহা আমাদের পল্লী অন্নপূর্ণার শ্রী করকমলের দান, জীবনদায়ী অন্নব্যঞ্জন। এগুলি জানিতাম না বলিয়া আমরা এতকাল শুধু সীতা সাবিত্রীকে লইয়া গৌরব করিয়াছি, এখন আমরা মলুয়া, মদিনা ও কমলাকে লইয়া তদপেক্ষা বেশি গৌরব করিতে পারিব, যেহেতু তারা ঘাগরা পরা বিদেশিনী নহে, শাড়ি পরা আমাদেরই ঘরের মেয়ে। চন্দ্রকুমার জীবনে কতটা দুঃখ, দারিদ্র্য ও দৈন্যের সঙ্গে সংগ্রাম করিয়া সাহিত্য চর্চা করিতেছেন তাহা শুনিলে কষ্ট হয়। নিম্নে তাহার জীবন সম্বন্ধে দুই একটা কথা সংক্ষেপে উল্লেখ করিতেছি। চন্দ্রকুমার 1889 খ্রিস্টাব্দে মৈমনসিংহ নেত্রকোনার অন্তর্গত আইথর থর নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি গ্রাম্য পাঠশালায় সামান্য রূপ শিক্ষা লাভ করিয়া 1 টাকা মাসিক বেতনে মুদিখানায় কাজ করিতেন। অনুপযুক্ত ও অমনোযোগী বলিয়া তাহার সেই কাজ যায়। তাহার পরে 2 টাকা মাহিনায় তিনি একটি গ্রাম্য তহসিলদারি জোগাড় করেন। এই সূত্রে তাহার চাষাদের সঙ্গে অবাধভাবে মিশিবার সুযোগ হয়। চাষিরা যখন তন্ময় হইয়া এইসব পালা গাইত, চন্দ্রকুমারও তাহাদের সঙ্গে তন্ময় হইয়া তাহা শুনিতেন। এইভাবে পল্লী জীবনের মাধুর্য ও কবিত্ব তাহার মনকে একেবারে দখল করিয়া বসিয়াছিল। তিনি এমন এমন সুন্দর বাংলা প্রবন্ধ লিখিতে পারেন যে আধুনিক উচ্চশিক্ষিত নব্য সম্প্রদায়ের মধ্যে সুলেখকগণের অনেকের সঙ্গেই তিনি বোধহয় প্রতিযোগিতা করিতে সমর্থ। স্যার আশুতোষ মুখোপাধ্যায় মহাশয়ের আনুকূল্যে চন্দ্রকুমার দে মৈমনসিংহের গাথা সংগ্রহ করিবার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক নিযুক্ত হইয়াছেন। তিনি ও পর্যন্ত নিম্নলিখিত পালাগুলি আমাকে সংগ্রহ করিয়া দিয়াছেন। 1. মহুয়া দিগ্গ কানাই প্রণীত। 2. মলুয়া গ্রন্থকারের নাম অজ্ঞাত, কেহ কেহ অনুমান করেন চন্দ্রাবতীর লেখা। 3. চন্দ্রাবতী ও জয়চন্দ্র নয়ানচাঁদ ঘোষ প্রণীত। 4. কমলা দ্বিজ ঈশান প্রণীত। 5. কেনারাম চন্দ্রাবতী প্রণীত। 6. রূপবতী কবির নাম অজ্ঞাত। 7. ঈশা খাঁ দেওয়ান অজ্ঞাত। 8. ফিরোজ খাঁ দেওয়ান। 9. মনোহর খাঁ দেওয়ান। 10. দেওয়ান ভাবনা। 11. ছুরত জামাল ছয়হস্য র ত বর্গের জয়াকার ময়াকার ল ও অধুয়া অধয়হস্য অন্তস্তয়াকার সুন্দরী। অন্ধ কবি ফকির ফয়জু ফয়ইকার বর্গের জয়হস্য প্রণীত। 12. জিরালনি বর্গের জয়হস্যই রয়াকার ল দন্তের নয় দীর্ঘই। 13. কাজল রেখা অজ্ঞাত। 14. অসমা। 15. ভেলুয়া সুন্দরী। 16. কঙ্ক ও লীলা রঘু সুত দামোদর শ্রীনাথ বানিয়া ও নয়ানচাঁদ ঘোষ, এই 4 কবির ভণিতাযুক্ত। 17. মদন কুমার ও মধুমালা। 8. গোপিনী কীর্তন স্ত্রী কবি সুলাগায়ন দন্তে শয়হস্য লয়াকার গয়াকার হস্যই ন কর্তৃক রচিত। 19. দেওয়ানা মদিনা মনসুর বয়াতি ব অন্তস্তয়াকার তয়হস্যই প্রণীত। 20. বিদ্যাসুন্দর কবিকঙ্ক প্রণীত। 21. রামায়ণ চন্দ্রাবতী প্রণীত। ইহা ছাড়াও অনেক কবি ও যাত্রাগানের পালা সংগৃহীত হইয়াছে। এই সংগ্রহ এই পর্যন্ত 17,297 ছত্রে দাঁড়াইয়াছে। পালাগানের অধিকাংশ পূর্ব মৈমনসিংহের কোন কোন যথার্থ ঘটনা অবলম্বন করিয়া রচিত হইয়াছে। যে সকল ঘটনা অশ্রুসিক্ত হইয়া লোকেরা শুনিয়াছে, সে সকল অবাধ ও অপ্রতিহত অত্যাচার যমের দুর্জয় চক্রের ন্যায় সকল নিরীহ প্রাণকে পিষিয়া চলিয়া গিয়াছে। সেই সকল অপরূপ করুণ কথা গ্রাম্য করিয়া পয়ারে গাঁথিয়া রাখিয়াছেন। তাহারা ছন্দের সদ্যৈশ্বর্যের তালিবস্ব দয়বয় ঐকার তালিবস্বয়বয় অন্তস্থ জয়রেফ একার জফলা র কাঙাল হইতে পারেন। তাহার হয়তো বড় বড় তাল মানের সন্ধান জানিতেন না, কিন্তু তাহাদের হৃদয় অফুরন্ত কারুণ্য ও কবিত্বের উৎসস্বরূপ ছিল। পৃষ্ঠা 5। যাহারা লিখিয়াছেন তাহাদের অশ্রু ফুরাইয়া গিয়াছে,
কিন্তু এই সকল কাহিনী শ্রোতাদের অশ্রু কখনো ফুরাইবে বলিয়া মনে হয় না। উত্তরে গারো পাহাড়, জয়ন্তা ও খাসিয়ার অসম শৈলশ্রেণী তাহাদের পদলেহন করিয়া একদিকে সোমেশ্বরী ও অপরদিকে কংস ছুটিয়াছে। এই বিস্তৃত ভূখণ্ড ছাড়িয়া দক্ষিণ পূর্বে নানা ধারায় ধনু, ফুলেশ্বরী, রাজেশ্বরী, ঘোড়া উত্তরা, সন্ধ্যা, মেঘনা ও ব্রহ্মপুত্র কচ্চিৎ ভৈরব রবে, কৃচিৎ বীণার ন্যায় মধুর নিক্কণে প্রবাহিত হইয়াছে। এই সকল নদ নদীর অন্তর্বর্তী দেশসমূহ এককালে জলের নিচে ছিল। এ সমস্ত প্রদেশটি এখন বহু বিল ও জলাশয়াকীর্ণ। বিলগুলিকে তদঞ্চলে হাওড়, হা ও ডয়শূন্যরা বলে। তলার হাওড়, জেলের হাওড়, বাবারার হাওড় প্রভৃতি বহু বিল এই ছড়াগুলিতে উল্লিখিত আছে। বলা বাহুল্য, হাওড়, সায়র প্রভৃতি শব্দ সাগর শব্দের অপভ্রংশ। উত্তরে সুসঙ্গ, দন্তেশ্বহস্য মূর্ধন্যস্ব উয়গয়, দুর্গাপুর ও দক্ষিণে নেত্রকোনা ও কিশোরগঞ্জের অন্তর্বর্তী পল্লীসমূহ বর্ণিত অধিকাংশ ঘটনার অভিনয় ক্ষেত্র। 2. পূর্ব মৈমনসিংহের রাষ্ট্রীয় ব্যবস্থা। খ্রিস্টীয় 4th শতাব্দীতে পূর্ব মৈমনসিংহ গুপ্ত সম্রাটগণের অধীন ছিল। তৎপর এই প্রদেশ গুপ্ত শাসন হইতে স্বতন্ত্র হইয়া প্রাগ জ্যোতিষপুরের অন্তর্গত হইয়াছিল। কামরূপের শাসনে এই দেশ একসময় হিন্দু ধর্মের একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে হিউয়েনসাং এই অঞ্চলে আসিয়াছিলেন। তিনি হিন্দু রাজা শশাঙ্কের আহ্বানে এই অঞ্চলে পদার্পণ করেন। চীন পর্যটক এই সকল দেশের লোকের চরিত্র ও শিক্ষা দীক্ষার অশেষ প্রশংসা করিয়া গিয়াছেন। প্রাগজ্যোতিষপুরের অবনতির পরে পূর্ব মৈমনসিংহ কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্যে পরিণত হয়। রাজবংশীয় কোচ এবং হাজাং, হা বর্গের জয়াকার অনুসার প্রভৃতি শ্রেণীর লোকেরা এই সমস্ত ক্ষুদ্র রাজ্য শাসন করিতেন। 1280 খ্রিস্টাব্দে সোমেশ্বর সিংহ নামক এক ব্রাহ্মণ যোদ্ধা কোচ রাজবংশীয় বৈশ্য গারো নামক রাজার অধিকৃত সুসঙ্গ দুর্গাপুর রাজ্য কাড়িয়া লইয়াছিলেন। 1491 অব্দে শেরপুরে গড় জরিপার রাজা দিলীপ সামন্তকে নিহত করিয়া ফিরোজ শাহর সেনাপতি মজলিস হুমায়ুন উক্ত গড় অধিকার করেন। সম্ভবত 1580 খ্রিস্টাব্দে ঈশা খাঁ মসনদ বাণী জঙ্গলবাড়ির লক্ষণ হাজরাকে জয় করিয়া তথায় সুপ্রসিদ্ধ দেওয়ান বংশের প্রতিষ্ঠা করেন। এইভাবে কালিয়াজুড়ি, মদনপুর, বোকাইনগর প্রভৃতি নানা স্থানে খ্রিস্টীয় দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত অপরাপর রাজবংশীয় ক্ষুদ্র ক্ষুদ্র নৃপতিরা রাজত্ব করিতেছিলেন। এই রাজ্যগুলি পরিশেষে মুসলমানগণের অধিকৃত হয়। পৃষ্ঠা 6। অথবা ক্ষুদ্র করদ রাজ্যে পরিণত হইয়া মুসলমানগণের বশ্যতা স্বীকারপূর্বক কথঞ্চিত আত্মরক্ষা করে। ইহাদের বিবরণ শ্রীযুক্ত কেদারনাথ মজুমদার মহাশয় তাহার মৈমনসিংহের ইতিহাসে লিপিবদ্ধ করিয়াছেন। প্রাগজ্যোতিষপুরের প্রভাব এবং মুসলমান বিজয় এতদুভয়ের অন্তর্বর্তী 2-3 শতাব্দী কাল অপর এক রাষ্ট্রীয় মহাশক্তি এই পূর্ব মৈমনসিংহ দেশটিকে গ্রাস করিতে চেষ্টা পাইয়াছিল। কিন্তু সেন বংশীয় রাজগণ পশ্চিম মৈমনসিংহ অধিকার করিলেও বহু বিল সমন্বিত নদীমাতৃক বর্ষায় দুর্গম ও অরণ্যবহুল পূর্ব প্রদেশ কিছুতেই আয়ত্ত করিতে পারেন নাই। সুতরাং এই পূর্ব মৈমনসিংহ চিরকালই সেন বংশ প্রতিষ্ঠিত নব ব্রাহ্মণ্য ধর্ম ও কৌলিন্য হইতে স্বীয় স্বাতন্ত্র্য রক্ষা করিয়া আসিয়াছিলেন। প্রাগজ্যোতিষপুরের রাজনৈতিক প্রভাব হইতে মুক্ত হইয়াও রাজবংশীয় নৃপতিগণ তদ্দেশ প্রচলিত প্রাচীন হিন্দু ধর্মের আদর্শ বিস্তৃত হন নাই। কামরূপ শেষকালে তান্ত্রিকতার কেন্দ্রে পরিণত হয়, কিন্তু তখন পূর্ব মৈমনসিংহ সেই দেশ হইতে বিচ্যুত হইয়া পড়িয়াছিল। তন্দ্রাধিকারের পূর্বে কামরূপে যে হিন্দু ধর্মের আদর্শ ছিল, পূর্ব মৈমনসিংহ তাহাই গ্রহণ করিয়াছিল। সেই হিন্দু ধর্ম উদার, তাহাতে বৌদ্ধ কর্মবাদ ও হিন্দু নিষ্ঠার অপূর্ব মিশ্রণ ছিল। এই হিন্দু ধর্মে বল্লাল সেন প্রবর্তিত গৌরীদান, আচার বিচারের চুলচেরা হিসাব, ছোঁয়াচে রোগ ও ভক্তিবাদের আতিশয্য ছিল না। পূর্ব মৈমনসিংহ রঘুনন্দনকে গ্রহণ করে নাই। সম্ভবত তখনও জাতিভেদ সেই দেশে এরূপ কঠোর হইয়া ওঠে নাই। তথায় অনুলোম ও প্রতিলোম বিবাহ প্রচলিত ছিল বলিয়াই মনে হয়। তখন প্রণয় পথে ব্যর্থকাম হইয়া হিন্দু আজন্ম কুমারী ব্রত অবলম্বন পূরক তপস্বিনী হইতে পারিতেন। 1 নিচে 1 দিয়ে লেখা কঙ্ক ও লীলা। সুতরাং শত শত আচার বিচার, খাদ্যাখাদ্যের তালিকা ও দুরন্ত পাঁজির আইন কানুনে বাধা এই প্রাচীন জীর্ণ হিন্দু সমাজের যে মূর্তি কৃত্রিমতাকে জীবন্ত করিয়া খাড়া হাতে বর্তমানকালে আমাদিগকে শাসাইতেছে,
এই পল্লী গাথা বর্ণিত সমাজ তাহা হইতে সম্পূর্ণ স্বতন্ত্র। যে ছেলে 1 বৎসর বয়স হইতে পুরো 5 বৎসর পর্যন্ত চাড়াল মায়ের স্তন্যপান পূর্বক চাড়ালের ঘরে প্রতিপালিত হইয়া বড় হইয়া উঠিল এবং যাহাকে কেউ স্পর্শ করিতেও ঘৃণা বোধ করিত, ব্রাহ্মণ কুলতিলক গর্গ গয়রেব নিজের গায়ের পবিত্র নামাবলী দিয়া সেই অস্পৃশ্য বালকের গা মুছাইয়া তাহাকে ব্রাহ্মণ সমাজে গ্রহণ করিবার প্রস্তাব করিয়াছিলেন। এই দিনে কি তাহা সম্ভবপর হইত? 2 নিচে 2 দিয়ে লেখা কঙ্কা ও লীলা। চাড়াল মাতাকে ব্রাহ্মণ সন্তান 100 কোটিবার প্রণাম করিয়া তাহাকে গঙ্গা যমুনার ন্যায় পবিত্র বলিয়া ঘোষণা করাও এখনকার দিনে সম্ভবপর হইত না। পিতামাতার মত না লইয়া বয়স্কা কন্যা গোপনে নিজে বর মনোনয়ন পূর্বক তাহার কণ্ঠে মাল্য দেওয়ার গন্ধর্ব গদন্তের 9 দয় বয় বয় রেফ রীতি এ সমাজ হইতে অনেক দিন হইল অন্তর্হিত হইয়াছে। 3 নিচে লেখা ভেলুয়া সুন্দরী 2য় খণ্ডে মুদ্রিত ও দেওয়ান ভাবনা দেখো। পল্লী গাথায় রমণীরা অনেকবার কুলধর্ম বিসর্জন দিয়াছেন, কিন্তু কখনোই নারী ধর্ম ত্যাগ করেন নাই। বরঞ্চ নারী ধর্মের যে জীবন্ত মূর্তিগুলি এই সকল গাথায় পাওয়া যাইতেছে, তাহারা পতিব্রত্যে, বুদ্ধির তীক্ষ্ণতায়, বিপদে, ধৈর্যে, উপায় উদ্ভাবনায় এবং একনিষ্ঠায় অতুল্য। পৃষ্ঠা 7। 3 এই গীত সাহিত্যে নারী চিত্র। সুতরাং হিন্দু সমাজের এই অভিনব চিত্রগুলিতে যে জীবন আনন্দ পাওয়া যাইতেছে, তাহা শ্রবণের নদী প্রবাহের ন্যায় শক্তি ও স্ফূর্তিতে ভরপুর। এই অবাধ শক্তি ও আনন্দের বন্যায় ঐরাবতের ন্যায় দুর্জয় বাধাবিঘ্ন ভাসিয়া গিয়াছে। আমরা প্রাচীন সমাজের আবর্জনাময় পঙ্কিল ডোবা দেখিতে অভ্যস্ত হইয়াছি। এই গিরি নদীর স্ফূর্তি দেখিতে দেখিতে হয়তো আমাদের ভিতরকার জীর্ণ সংস্কারগুলি ক্ষণকালের জন্য মন হইতে খসিয়া পড়িতে পারে। এই পল্লীগাথার আবিষ্কার আমার চক্ষে খুব বড় রকমের একটা জাতীয় ঘটনা। ইহা আমাদের অন্ধ চক্ষে দৃষ্টিদান করিতে পারে। এই পালাগুলিতে দেখা যায় আমরা যে সতীত্বের বড়াই করিয়া থাকি, তাহার জন্ম আইন কানুন এবং আচার্যের মস্তিষ্কে নহে, তাহার জন্ম প্রেমে, তাহা নিজের বলে বলিয়ান। বাহিরের শক্তি যে পাতিব্রত্যকে রক্ষা করে, তাহার শক্তি দুর্বলতার ছদ্মবেশ মাত্র, কিন্তু প্রেম যাহাকে জন্ম দিয়াছে, প্রেম যাহাকে রক্ষা করিতেছে, তাহা ঋদ্ধি বচনের প্রতীক্ষা করে না। তাহা হিন্দু সমাজের নিজস্ব নহে, তাহা সমস্ত মানব জাতির আরাধনার ধন। সমাজ তাহাকে রক্ষা করে না, সমাজকেই তাহা রক্ষা করে। এই যে মনের অগাধ অনুরাগ, পল্লী গাথাগুলি পড়িলে দেখা যায় তাহার কি দুর্জয় শক্তি। হাতীয় সাহায্যে মর্কট আসিলে তাহা দেখিলে হাসি পায়। এই অটল নিষ্ঠাকে যে ব্যক্তি একাদশীর উপবাস ও প্রসিত ভত্রিকার আইন জারি করিয়া বাঁচাইয়া রাখিতে চায়, সে সোনার উপর গিলটি করে এবং হীরের উপর রং ফলাইয়া তাহা উজ্জ্বল করিতে চায়। মহুয়ার প্রেম কি নির্ভীক আনন্দপূর্ণ। শ্রাবণের শতধারার ন্যায় দুঃখ আসিতেছে, কিন্তু এই প্রেমের মুক্ত হার কণ্ঠে পড়িয়া মহুয়া চিরবিজয়ী মৃত্যুকে বরণ করিয়া মৃত্যুঞ্জয়ী হইয়াছে। তাহার পার্শ্বে পালঙ্ক সখীর ত্যাগ কিরূপ স্বল্প কথায় ব্যক্তি ও অনাড়ম্বর, উহা বাক্য দ্বারা পল্লবিত না হইয়াও শ্রেষ্ঠতম আদর্শে পৌঁছিয়াছে। মলুয়ার পূর্বরাগ, বাসর ঘরে স্বামীর সহিত আলাপ, কাজীর ধৃষ্ট প্রস্তাবের প্রত্যুত্তর, এই সমস্ত কি অপূর্ব। এই অতুলনীয় চিত্র জীর্ণ গৃহে অনশনে, স্বামী বিরহে, দেওয়ানের হাবিলিতে, সর্পদ্রষ্ট স্বামীর পার্শ্বে এবং শেষ দৃশ্যের ডুবন্ত মন পবনের নৌকোয় বিচিত্রভাবে সর্বত্র অনুরাগের অরুণ রাগে উজ্জ্বল। অভাব, উৎপীড়ন, চূড়ান্ত দুঃখ একদিনের জন্য তাহাকে ম্লান করে নাই। সর্বশেষে শাপগ্রস্তা লক্ষ্মীর ন্যায় উহার বিজয়ী প্রেমের কিরীট অতল জলে ডুবিয়া যাইতেছে। রাগে উজ্জ্বল, বিরাগে উজ্জ্বল, সহিষ্ণুতায় উজ্জ্বল এই মহীয়সী প্রেমের মহাসাম্রাজ্ঞীর তুলনা কোথায়? কৃষক কবিরা এই প্রতিমা কোথায় পাইল? অবিশ্বাস করিও না, তাহাদের কুটিরেই। এই ভগবতী তাহাদিগকে সাক্ষাৎ দিয়া থাকেন, নতুবা মদিনা ছেঁড়া কাপড় পরিয়া খেতে আইল বাঁধা হইতে শালি ধানর গুছি স্বামীকে হাত বাড়াইয়া দেওয়া অবধি শত শত ক্ষুদ্র কার্যে জীবনে মরণে কি নিজ মূর্তিতে ভগবতীর প্রতিমা উজ্জ্বলভাবে প্রকাশ করিয়া দেখায় নাই? এই খণ্ডে সখিনাকে সক্ষয়হস্যই নয়াকার কয়েক একার দেখাইতে পারিলাম না। মলুয়া ও মদিনার পার্শ্বে এই সখিনা মূর্তি যেন পদ্ম ও বেলার পার্শ্বে ফুল্ল গোলাপ। এই বিচিত্র কৃষক কুটিরের বাগানেও সূর্যের আলো ও মুক্ত বায়ুতে স্বর্গীয় সুবাস ও ভাবলোকের সৌন্দর্য ফুটিয়া ওঠে। রাজপ্রাসাদেও তাহা সর্বদা সুলভ নহে। পৃষ্ঠা 8।
লীলার লীলাবসান, সোনাইয়ের নির্বাক ও নির্ভীক মৃত্যু, কেনারামের ভক্তি, পাষাণময়ী কাজল রেখার চরিত্রে চিরসহিষ্ণুতা এবং প্রগাঢ় প্রেমনিষ্ঠার জীবন্ত সমাধি, চন্দ্রার তপনিরত শান্তি, এই চিত্রগুলি দেখাইয়া গৌরব করিবার সামগ্রী। ইহার প্রত্যেকটি মূর্তি মন্দিরে স্থাপিত হইয়া পূজা পাইবার যোগ্য। কোথাও কৃত্রিমতা, বাধাবাধি, মুখস্থ করা শাস্ত্রের গত ইহার কিছু নাই। পরিণয় আছে, কিন্তু পুরোহিতের মন্ত্রপুত দম্পতির চেলির বাঁধের মতো তাহা বাহ্যড়ম্বর, বয়াকার, ঝয় জফলা আকার, ডয়শূন্য র, ময়বার র নহে। এই গীতি সাহিত্যের উদার মুক্ত ক্ষেত্রে প্রেমের অনাবিল শতধারা ছুটিয়াছে, তাহার প্রস্রবণের মতো অগাধ, নির্ঝরের মতো নির্মল, শ্যামল ক্ষেত্রের উপর মুক্তাবর্ষী বর্ষার অফুরন্ত মহাদানের ন্যায় অজস্র। এই ভালোবাসার পুরস্কার দুঃসহ অত্যাচার, উৎকট বিপদ, মৃত্যু ও বিষপান। এই পুরস্কার পাইয়া বন্ধুর দুরারোহ দুর্গম পথে অনুরাগের খর প্রবাহ চলিয়াছে। স্বীয় গতির আনন্দে ঝঙ্কৃত হইয়া সমস্ত বাধা উপেক্ষাপূর্বক এই আত্মতৃপ্ত সংসার বিমুখ ঊর্ধ্বমুখী মন্দাকিনী স্বীয় মানস কল্পলোকের সন্ধানে ছুটিয়াছে। বৈষ্ণব কবিতায় বঙ্গরমণী সমাজদ্রোহী, পরিজনের প্রতি উপেক্ষাময়ী, দুর্জয়, দর্পশীলা। কিন্তু এই সকল গাথায় তিনি গৃহের গৃহলক্ষ্মী, সমাজের নিকট নতশির, তাহার দর্প অভিমান নাই, লজ্জার অবগুণ্ঠান তিনি টানিয়া ফেলিয়া রাজপথে বাহির হয়েন নাই। কিন্তু তথাপি অনুরাগের ক্ষেত্রে তিনি জগজ্জয়ী, কুটিরে থাকিয়াও তিনি স্বর্গের বৈভব দেখাইতেছেন, সমাজের অনুশাসনে ধরা দিয়াও তিনি চিরমুক্ত, আত্মার অটল বল প্রকাশ করিতেছেন, সমাজের ভ্রুকুটিতে তিনি মর্মপ্রিয়া পাইতেছেন সত্য, কিন্তু তাহার অনুরাগ সেই বাধায় আরো উজ্জ্বল হইয়া উঠিয়াছে। হিন্দুর ব্রহ্মচর্য কি দেওয়ান সাহেবের হাবলিতে তাহা মলুয়া দেখাইয়াছে। মহুয়া ও সখিনা বঙ্গরমণীর রণরঙ্গিনী মূর্তি। এই দেশের মেয়েরা ফুলের ঝুড়ির মতো কিরূপ অনুরাগে ঝরিয়া পড়ে, শিলা ও মদিনার সেই অনুরাগ মূর্ত। দুঃখ আত্মাকে কিরূপ সহিষ্ণুতা ও ভক্তির বর্মে আবৃত করিয়া রাখে, চন্দ্রা তাহা নীরবে দেখাইতেছেন। 4. বঙ্গ সাহিত্য সংস্কৃত যুগের পূর্বাধ্যায়। শুধু বঙ্গরমণীর কথা নহে, এই সকল গাথায় আমাদের প্রাচীন ইতিহাসের অনেক দিক স্পষ্ট হইয়াছে। ময়নামতির গান, গোরক্ষ বিজয়, শূন্য পুরাণ, সূর্যের ছড়া, চণ্ডী ও মনসা দেবীর আদি গান, ব্রতকথা, রূপকথা, ডাক ও খনার বচন, প্রাচীন সাহিত্যের এই বিবিধ রচনার সঙ্গে এই গীতিগুলির এক পংক্তিতে স্থান হইবে। পূর্বোক্ত সাহিত্যের সঙ্গে ইহারা এক ছন্দে এক তানে বাঁধা, ইহাদের ভাষাগত রচনা ও ভাবগত ঐক্য সকলের চক্ষেই পড়িবে। সেই চিরপরিচিত অমার্জিত বঙ্গে পল্লী কথা এবং কোন কাম করিল উপরে এক প্রভৃতি কথার ভঙ্গি, এই সমস্ত সাহিত্য জুড়িয়া আছে। এক দিয়ে নিচে লেখা পূর্বোক্ত পুস্তকগুলি পূর্ববঙ্গ, উত্তরবঙ্গেও অপরাপর প্রদেশ হইতে পাওয়া যাইতেছে। লেখার ভঙ্গি তথাপি সর্বত্রই এক ভাবের। এক ঘটনার পর অন্য ঘটনার বর্ণনা করিতে গেলে এই বিভিন্ন দেশের কবিরা কোট কোন কাম করিল আনকোট এই কথা দ্বারা শেষের ঘটনা বর্ণনা করিয়া থাকেন। ইহাদের রচনা রীতি একরূপ। পৃষ্ঠা 9। ব্রাহ্মণের পুনরুত্থানে গিরি নদীর তেজে সংস্কৃতের প্রবাহ আসিয়া আমাদের ভাষা ভাসাইয়া লইয়া গিয়াছে। পূর্বোক্ত পুঁথিগুলির গ্রাম্য ভাষা ও ভাবের সঙ্গে পরবর্তী সাহিত্যের বিভিন্নতা অতি স্পষ্ট। মনসা দেবীর ভাসান ও চণ্ডীমঙ্গল প্রভৃতি প্রাচীন যুগের কয়েকখানি পুঁথির উপর পণ্ডিতদের কৃপাদৃষ্টি পড়িল। তাহারা তাহাদের ভাব ও ভাষার উপর তুলি চালাইয়া তাহাদিগকে সংস্কৃত যুগের সাহিত্যের অঙ্গীয় করিয়া লইলেন, কিন্তু জোড়া অনেক সময় বেখাপ্পা হইয়া রহিল। চণ্ডী কাব্যের মুকুন্দরাম ফুল্লরার 12 মাসিতে গ্রাম্য ভাব ও ভাষার ছন্দটি ঠিক রাখিয়াছিলেন, কিন্তু সেই সকল অকৃত্রিম সরল ভাষা উক্তির মধ্যে হঠাৎ কোট জানু ভানু কৃষাণু শীতের পরিত্রাণ আনকোট এইরূপ দু একটি সংস্কৃতাত্মক পদ নির্ঝর গতির মধ্যে শৈলখণ্ডের মতো রোধ করিয়া দাঁড়াইয়া আছে। মুরারি শিলরে সহিত কালকেতুর কথাবার্তা, ফুল্লরার সঙ্গে লহনার ঝগড়া, বণিক সভায় মালা চন্দনের উপলক্ষে বাগবিতণ্ডা প্রভৃতি অংশ খাঁটি প্রাচীন ছড়া, কিন্তু ভগবতীর রূপ বর্ণনা, খুল্লনার ছাগল রক্ষার সময়ে বনে বসন্তের আবির্ভাব, সুশীলার 12 মাসি প্রভৃতি রচনায় বাংলা ভাষার উপর সংস্কৃত একটা মুখোশ পরাইয়া দিয়াছে। বঙ্গপল্লীর দয়েলটির ময়ূর সাজিয়া বাহির হইয়াছেন। এই সকল মন্তব্য মনসা মঙ্গলের
প্রতি ও ধর্মমঙ্গলের প্রতিও তুল্যরূপেই প্রযোজ্য। এই ছড়াগুলি ছিল সংস্কৃত প্রভাবের পূর্ববর্তী যুগের, তখন সিদ্ধবাদের স্কন্ধে বৃদ্ধের মতো বাংলা ভাষার উপর সংস্কৃতের আদর্শ আসিয়া এরূপ দুরন্তভাবে চাপিয়া বসে নাই। এই সকল কাব্যের নায়ক নায়িকা বেনে, সদ্গোপ, বৈশ্য, ব্যাদ, এমনকি ডোম জাতীয়। ইহাতে ব্রাহ্মণের টোলে বেনে ধর্মশাস্ত্র পড়িতেছে, গন্ধ বেনে সত্য বলার অপরাধে ব্রাহ্মণ পণ্ডিতকে গলা ধাক্কা মারিয়া সদর দরজায় বাহির করিয়া দিতেছে। ব্রাহ্মণ্য গৌরবের অদ্বিতীয় ব্যঞ্জনা স্বরূপ যজন, যাজন ও যজ্ঞের সময়ে যজ্ঞোপবীতের প্রয়োজন হইত। পৈতটা পয়ৈকার তয়জফলা টয়াকার তখনও ব্রাহ্মণের অপরিহার্য অঙ্গীয় হইয়া দাঁড়ায় নাই। কোথাও যাওয়ার সময় উত্তরীয় ও উপবীত উভয়ই পোশাকী দ্রব্যের ন্যায় খুঁজিয়া বাহির করিয়া গলায় পরিতে হইত। যে সকল গান ও ছড়া দেব মণ্ডপে বহু শতাব্দী পূর্ব হইতে গীত হইয়া পূজার পক্ষে অপরিহার্য হইয়া উঠিয়াছিল, পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে নবমন্ত্রে দীক্ষিত ব্রাহ্মণ পণ্ডিতগণ তাহা পরিহার করিতে পারিলেন না। তাহারা ছড়া গ্রহণ করিলেন, কিন্তু কাস্তে ভাঙিয়া করতাল গড়িয়া লইলেন। ভুবনেশ্বরের মন্দির যদি একালের কোন স্থপতি সংস্কার করেন, তবে নতুন পুরাতনে যে বিষম সংযোগ হয় তাহা চক্ষে ঠেকিবেই। এই রিফু কর্মটা কখনোই বেমালুম হয় না। মুকুন্দরাম, বিজয়গুপ্ত, ঘনরাম ও রামেশ্বর প্রভৃতি কবিগণ প্রাচীন পালাগুলি লইয়া যে নব্য লীলা খেলিয়াছেন, তাহাতে দুই যুগের ভাব ও ভাষার আদর্শ পৃথক হইয়া আছে, তাহা অতি সহজেই ধরা পড়িয়া যায়। আমরা দেখিতেছি বাংলা সাহিত্যের যাহা শ্রেষ্ঠ সম্পদ, তাহা দ্বারা সংস্কৃত পূর্ব যুগই তাহাকে মণ্ডিত করিয়াছিল। সেই যুগেই গোরক্ষনাথের অমর আলেখ্য অঙ্কিত হয়, সেই যুগেই বেহুলা ও মালঞ্চমালার ন্যায় রমণী তিলকেরা বঙ্গ সাহিত্যের কিরীট উজ্জ্বল করিয়াছিলেন। সেই সময়ে কালুডোম, কালকেতু ও চাঁদ সদাগরের ন্যায় মৌলিক, একব্রত, অটল চরিত্রগুলি এই সাহিত্যের বিভূষণ হয়। পরবর্তী কবিগণ পূর্বের সেই কাব্যগুলিকে শোধন করিয়াছেন, ভাষা উজ্জ্বল করিয়াছেন, ভাব ও ছন্দ কবিত্বে ভূষিত করিয়াছেন, কিন্তু প্রায় সর্বত্রই পূর্বযুগের মহিমান্বিত চরিত্রগুলিকে স্বল্পাধিক পরিমাণে গৌরবহীন ও খর্ব করিয়া ফেলিয়াছেন। পৃষ্ঠা 10। কেতকা দাস ক্ষেমানন্দের হাতে চাঁদ সদাগরের ন্যায় বীর গৌরব হারাইয়া কতকটা হাস্যাস্পদ হইয়া উঠিয়াছেন। যে কালে সেই সকল প্রাচীন পালা রচিত হইয়াছিল, দশম হইতে 1200 শতাব্দীর মধ্যে, তখন হিন্দু জাতি সতেজ ও সবল ছিল, তখন সমাজে গুণের আদর ছিল, গুণীর অভাব ছিল না। বাঙালি জাতির আশয় ও আকাঙ্ক্ষা উচ্চ ছিল। বাঙালি বণিক সমুদ্রকে রত্নাকর নামে অভিহিত করিয়া সেই অসীম জলপথকে রত্ন সংগ্রহের রাজপথ বলিয়া মনে করিত। স্বাধীন দেশের তেজোদ্দীপ্ত লোকেরা এই সকল পালা রচনা করিয়াছিল। এই জন্য কালুডোমকে সত্য রক্ষার জন্য কাম্বার খড়েগড় কয়াকার ময়বয়াকার র খ ডয়শূন্যরয়কার গ র নিকট নিজ মস্তক বাড়াইয়া দিতে দেখিতে পাই। চাঁদ সদাগরের এইরূপ ধনুর ভঙ্গপণ, এইরূপ সর্বত্যাগী বীরত্ব দেখিতে পাই। কালকেতুর অসামান্য নৈতিক বল ও গোরক্ষনাথের অমল ধবল চরিত্র শোভার শুভ্র জ্যোতি দর্শনে মুগ্ধ হইতে হয়। রমণী চরিত্রগুলি প্রায় সকলেই তপস্বিনী। এইরূপ দুর্দান্ত ভুবন বিজয়ী প্রেমের তুলনা কোথায় মেলে? ভেলুয়া কাব্যে অর্ণব শানের অ মধ্যের নয়রে ব মধ্যন্য সয়াকার নয়কার র যে সকল বর্ণনা আছে, তাহা আমাদের প্রাচীন ইতিহাসের একটা দিক উজ্জ্বল করিয়া দেখাইতেছে। সংস্কৃত যুগে বাঙালি কবির চক্ষু প্রকৃতি হইতে অপসারিত হইয়া পুস্তকের দিকে নিবদ্ধ হইল। এই শ্যামল শস্য শোভনা, ধনধান্যময়ী রাজ রাজেশ্বরী বঙ্গ প্রকৃতি, যাহা দেখিয়া কৃষকের প্রাণ অপূর্ব কবিত্বে মণ্ডিত হওয়া উচিত এবং যাহা এই মৈমনসিংহ গীতিকায় উজ্জ্বলভাবে দেখা দিয়াছে, তাহার স্পর্শ হারাইয়া বঙ্গীয় কবিগণ সংস্কৃতের নাগাধিরাজ ও বিশাল সাল্যলী খুঁজিতে লাগিলেন। যে বাঙালি কবির খাঁটি দেখা জিনিস, লোহার শাবল কোথায় পড়িয়া রইল? সংস্কৃত হইতে আজানুলম্বিত, করিকর প্রভৃতি উৎপ্রেক্ষা বাংলা সাহিত্যে আসিয়া জুটিল। সেই চিরদৃষ্ট মহুয়া ফুলের উপমা এখন আর কোথায়? বাঙালি রমণীর শ্যাম স্নিগ্ধ দৃষ্টি, যাহার করুণ ও নীলাভ লাবণ্য অপরাজিতা ফুলটি ঘরের কোণে আঁকিয়া দেখাইতেছে, তাহা বর্ণনা করিবার জন্য কবিগণ নীলোৎপলের উপমা খুঁজিতে লাগিলেন। সমাজের নরনারীর শত শত চিত্র কে আর এখন দেখিতে চাহে? তে আঠিয়া তালের মতো বিকট গ্রাস তুলিয়া ব্যাদ কালকেতু পূর্ব যুগে ভোজন করিতে বসিত। কবিরা কালকেতুর সেই অসভ্য গোছের ছবি তুলিয়া লইতে
ঘৃণাবোধ করিতেন না। কিন্তু এই যুগের রাম, লক্ষণ, ভরত ও পঞ্চ পাণ্ডব কবির চক্ষু ধাঁধিয়া দিল। পুরাণে তাহাদের কথা নাই, তাহাদের কথা লইয়া কবিরা কিছু লিখিতে প্রস্তুত নহেন। বিশেষ নিম্ন শ্রেণীর লোকের ছায়া মারাইতেও আর তাহারা রাজি নন। ছোঁয়াচে রোগগ্রস্ত কবিরা নিম্ন শ্রেণীর লোকের গায়ের গন্ধ এখন সহ্য করিতে পারিবেন কেন? এক যুগ ভরিয়া বাঙালি জাতি কেবল সংস্কৃতের অনুবাদ চালাইলেন এবং মাঘ মাসে মূলা খাইলে কোন নরকে যাইতে হয় ও একাদশীর উপবাসে কি কি মহাফল কাশিদাস প্রভৃতি কবিগণ ব্যাসের নামের অন্তরালে বঙ্গীয় স্মার্ত দন্তে শয়ময় আকার তয় তয় রেপ শিরোমণিদের সেই ব্যবস্থা চালাইতে লাগিলেন। কিন্তু এই সংস্কৃত যুগের এক অধ্যায় আছে, যাহাতে কবির হাতে স্বভাবের দুর্জয় শক্তি ফিরিয়া আসিয়াছে। পাষাণ চাপিয়া কণ্ঠরোধ করা যায়, কিন্তু প্রকৃতির জীবন অমর। নতুবা কি করিয়া বজ্র কঠোর প্রস্তরের হৃদয় হইতে রক্তাভ কোমল ঠোঁট দুটি রাঙা করিয়া ফুলকপি জাগিয়া উঠিতেছে। পৃষ্ঠা 11। সর্বত্র কঠিন কোমলকে আত্মসাৎ করিতে চেষ্টা পাইতেছে, কিন্তু অসহ্য কষ্ট সহিয়াও কোমল নিষ্পেষিত হয় নাই। কোমল নব সম্পের শ্যামাভায় প্রকৃতির অমল অঙ্ক চিরসুন্দর হইয়া আছে। বজ্র বৃষ্টি ও তুফান রূপে কঠোর তাহাকে ছিঁড়িয়া ফেলিতে চাহিয়া ক্রমশ শাসাইতেছে। কিন্তু হে ভৈরব, হে রুদ্র, তোমার বৃথা আস্ফালন। একদিন তুমি নিজের বক্ষস্থল কোমলের রাঙা পাদুকানির সুখাসনে পরিণত করিয়া অনুতাপে মরিয়া প্রেমে অমর হইবে। এই কৃত্রিম নিগড়ের বিরুদ্ধে ভাষা ও ভাবের দিক দিয়া শত শত উৎপীড়ন সত্ত্বেও প্রফুল্ল বৈষ্ণব সাহিত্য কমলের আবির্ভাব হইল। ইহা সংস্কৃত যুগের অনেকগুলি আইন কানুন লঙ্ঘন করিয়াও সেই যুগের আদর্শকে উজ্জ্বল করিয়া দেখাইল বৈষ্ণব বাঙালি সমাজের বিদ্রোহী সন্তান। বাংলার আষ্টে পৃষ্ঠে যে শক্ত বাঁধন পড়িয়াছিল, বৈষ্ণব বিদ্রোহী তাহা ছেদন করিলেন। সংস্কৃত যুগের মূল মন্ত্র কর্মবাদ নহে, ভক্তিবাদ। এই প্রেম ও ভক্তির কল্পতরু চৈতন্যবাদ, তাহারই অনুপ্রেরণায় এই ভাবের অগ্রদূত বিদ্যাপতি ও চণ্ডীদাসের মহিমায় বিদ্রোহী সাহিত্যে অপূর্ব সৌন্দর্য ফুটিয়া উঠিয়াছিল। কিন্তু এ স্থলে সে কথা অপ্রাসঙ্গিক। 5. পূর্ব মৈমানসিংহের গাথাগুলি বিশেষত্ব। পৃষ্ঠা 11। আমরা পূর্বেই বলিয়াছি, পূর্ব মৈমানসিংহ সেনরাজ প্রতিষ্ঠিত ব্রাহ্মণ্য ধর্ম ও সংস্কৃত শাস্ত্রের প্রভাব পৌঁছায় নাই। এই জন্য সপ্তদশ এমনকি অষ্টাদশ শতাব্দীর ছড়াগুলিতেও আমরা ব্রাহ্মণ্য প্রভাব অথবা সংস্কৃতের আনুগত্য বিশেষ রূপে দেখিতে পাই না। পূর্ব মৈমানসিংহের সাহিত্য বঙ্গদেশের অপরাপর স্থানের সাহিত্যের মতো নহে। এখানে শাস্ত্রের অনুশাসন বাঙালির ঘরগুলিকে এতটা আঁটাআঁটি করিয়া বাঁধে নাই। এখানে পাষাণচাপা অত্যাচারের ফলে প্রেমের বিদ্রোহবাদের সৃষ্টি নাই। এখানে ঘরের জিনিসকে শিকল দিয়া ঘরে বাঁধিয়া রাখিবার চেষ্টা দেখা যায় নাই এবং রমণীদের জন্য পিঞ্জরা তৈরি হয় নাই। অষ্টাদশ শতাব্দীতে বিক্রমপুরের কবি জয়নারায়ণ সেন তাহার বিদেশ গমনোদ্যত নায়কের মুখে পত্নী সুনেত্রাকে সাবধান করিয়া বলিতেছেন, কোট, আমি চলিয়া গেলে পরপুরুষ রব যেন তোমার কর্মে বজ্রের মতো কঠিন থাকে এবং পরপুরুষের ছায়া যেন তোমার চক্ষে কাল সর্পের মতো আতঙ্কদায়ক হয়। আনকোট। প্রসিত ভর্তিকাদের পয়রাফলা ওকার মধ্যন্বয় হস্যই ত ভ তয় তয় রি রেফ কয়াকার দয়কার র। কেশ কিরূপ আলুলায়িত ভাবে থাকা উচিত, তাহাদের বস্ত্রাঞ্চল ধুলায় লুটাইলে কিরূপ সংসারে ঔদাসীন্য দেখাইবে, এই সকল বিষয়ে চন্দ্রভান তার পত্নী সুমিত্রাকে উপদেশ দিয়া যাইতেছেন। এমনকি কৃত্তিবাসের সীতা রামের মুখে সন্দেহের কথা শুনিয়া মৃদু কান্নার গুঞ্জরণের সহিত বলিয়াছিলেন, নিতান্ত শিশুকালেও তিনি পুরুষ ছেলেদের সাথে খেলা করেন নাই। এই ছোঁয়াচ রোগ সমস্ত জাতিকে পাঠাইয়া বসিয়াছিল। পাঠক মৈমানসিংহ গীতিকার এক নতুন রাজ্যে প্রবেশ করিবেন। প্রেম জিনিসটা কষ্টকে বরণ করিয়াই আবির্ভূত হইয়া থাকে, কিন্তু নিজের আনন্দই উহার পরম তৃপ্তি, ইহা শক্তি প্রয়োগে পাওয়া যায় না। এই দুর্লভ জিনিসটা হিন্দুর ঘরে কি করিয়া প্রবেশ পাইয়াছিল, গীতিকাগুলি পড়িয়া পাঠক নিজে তাহার পরিচয় পাইবেন। পৃষ্ঠা 12। এই মৈমানসিংহ হইতেই আমরা মাল্যঞ্চমালা, শঙ্খমালা, পুষ্পমালার কথা পাইয়াছি। এই কথা চতুষ্টর গীতি কথা নামে অভিহিত। শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার মহাশয় তাহার সংকলিত অপূর্ব কোট ঠাকুরদাদার ঝুলি আনকোট পুস্তকে এই গীতিকথাগুলি সন্নিবিষ্ট করিয়াছেন। সেই গীতিকথার পার্শ্বে এই খণ্ডে প্রকাশিত কাজল রেখা এক পংক্তিতে স্থান পাইবার যোগ্য, এটিও একটি গীতিকথা। গীতিকথাগুলি শুধুই উপাখ্যান,
এই সংখ্যায় প্রকাশিত কাজল রেখা ছাড়া অন্য সমস্ত গীতিকাই ঐতিহাসিক ঘটনামূলক। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে উপাখ্যান ও ঐতিহাসিক ঘটনা উভয়েই আদর্শটা ঠিক একরূপ। উপাখ্যানগুলিতে অনেক আজগুবি কথা আছে, ঐতিহাসিক গাথায় একটিও আজগুবি কথা নাই। প্রভেদ এই পর্যন্ত। কিন্তু উপাখ্যানে কাজল রেখা ও মালঞ্চ মালা একদিকে এবং ঐতিহাসিক মলুয়া ও মদিনা অপরদিকে। প্রেমের রাজ্যে ইহারা সহোদরা শ্মশানের চিতায় যে সুন্দরী নারী হ্যালিডে সাহেবের সম্মুখে একটা দীপ শিখাতে নিজের অঙ্গুলটি ভস্মীভূত করিয়া স্থির অটল মূর্তিতে বলিয়াছিলেন, কোট সাহেব বলতো দেহটা আরো পোড়াইয়া দেখায়। তুমি না বলিতেছ আমি আগুনের যন্ত্রণা বুঝি না, এই জন্য যে বুঝিয়া সহমরণে যাইতেছি। আনকোট। সেই সুন্দরী রমণী ও মলুয়ার কি কোনো প্রভেদ আছে? এই গীতিকাগুলি নারী চরিত্র সমূহ প্রেমের দুর্জয় শক্তি, আত্মমর্যাদার অলগ্ন পবিত্রতা ও অত্যাচারীর হীন পরাজয় জীবন্তভাবে দেখাইতেছে। নারী প্রকৃতি মন্ত্র মুখস্থ করিয়া বড় হয় নাই, চিরকাল প্রেমে বড় হইয়াছে। জননী রূপে তিনি জগতের বরেণ্যা, স্ত্রী রূপে তিনি জগতে প্রাণ। প্রকৃতি যেইখানে সেই প্রাণ দান করেন সেইখানে সে প্রাণ অপূর্ব হইয়া দাঁড়ায়। সমাজের পুরোহিতের কি সাধ্য যে সেই অপূর্ব প্রেরণার সৃষ্টি করিতে পারে? এই জন্য এই গীতিকাগুলি সর্বত্র দেখা যায় পুরুষ ও নারী নিজেরা বিবাহের পূর্বে পরস্পরকে আত্মদান করিয়াছেন, তারপর বিবাহ হইয়াছে। দ্বিতীয় খণ্ডে ভেলুয়া সুন্দরী গাথা প্রকাশিত হইলে পাঠক তাহাতে দেখিতে পাইবেন পিতামাতার মতের বিরুদ্ধে দম্পতি নিজেরাই মাল্য বিনিময় করিয়াছেন। ফিরোজ খাঁর পালায় সখিনা নিজে দেওয়ানকে স্বামীরূপে বরণ করিয়া পিতা অমর খাঁর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিতেছেন। এই খণ্ডে সোনাই নিজে মাতা ও মাতুলের মত না লইয়াই মাধবকে বর রূপে বরণ করিয়াছেন। বিবাহের অনেক পূর্বে কমলা প্রদীপ কুমারকে নিজের হৃদয় দিয়া ফেলিতেছেন এবং মলুয়াও সেইভাবে চাঁদ বিনোদকে দেখিয়া মুগ্ধ হইয়া পড়িতেছেন। এমনকি চন্দ্রার মতো ধর্মশীলা সংযমশীলা তপস্বিনী নারী ও বিবাহ প্রস্তাবনার বহু পূর্বে জয়চন্দ্রকে স্বামীরূপে হৃদয়ে গ্রহণ করিতেছেন। এই ভাবের ছড়ায় এক সময় বঙ্গদেশ প্লাবিত ছিল বলিয়া মনে হয়। পৌরোহিত্যের প্রভাবে নায়িকাদের এই স্বাধীন মনোনয়ন প্রথা একেবারে অন্তর্হিত হইয়াছে। এমনকি সব ব্রাহ্মণ্য ধর্মের আদর্শানুসারে এই প্রথার সৌন্দর্য আবিষ্কার করা তো দূরের কথা, ইহা কুৎসা ও লজ্জাজনক ব্যাপারে পরিণত হইয়াছে। খুল্লনা ক্ষয়হাস্যৌ লয় লয় দন্তের নয়াকার ও ধনপতির বিবাহ পূর্ব প্রেম চিত্রটি মুকুন্দরাম যেন দাঁতে জিভ কাটিয়া কোন রূপে সামলাইয়া লইয়াছেন। প্রাচীন ছড়াটা তিনি পরিবর্তন করিয়াও তাহাতে যথেষ্ট আভাস রাখিয়া গিয়াছেন, যাহাতে বোঝা যায় যে পিতা মাতা ঠিক করিয়া দেওয়ার পূর্বেই বরকন্যার নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করার রীতি পূর্বে প্রচলিত ছিল। পৃষ্ঠা 13। স্বয়ং চৈতন্য প্রভু বল্লভাচার্যের জন্য লক্ষ্মীকে দেখিয়া ভুলিয়াছিলেন এবং শুভ দৃষ্টির পূর্বেও দম্পতির মধ্যে চারিচক্ষের একটা প্রেম দৃষ্টির বিনিময় হইয়াছিল, তাহার আভাস চৈতন্য ভাগবতে আছে। এই পূর্ব রাগটাকে সমাজের পাণ্ডাগণ শেষে একেবারে গলা টিপিয়া মারিয়া ফেলিয়া অষ্টম বৎসর বয়সে গৌরীদানের প্রথা পুঁথি হাতে করিয়া জোর গলায় ঘোষণা করিয়াছিলেন। কিন্তু অভূতপূর্বভাবে মৈমানসিং হইতে আমরা সমাজের পূর্বাধ্যায়ের কতকগুলি আলেখ্য পাইতেছি। নবব্রাহ্মণ্য ধর্ম সেই প্রদেশে জয় ডঙ্কা বাজাইতে পারে নাই, এই জন্য আদিম আদর্শের গৌরবশ্রী সেখানে অনেক দিন পর্যন্ত অক্ষুণ্ণ ছিল। এই সকল গীতিকার নায়ক নায়িকাদের কাহারও বাল্যকালে পরিণয় হয় নাই। 14, 15 এমনকি 17 বৎসর পর্যন্ত মেয়েদিগকে অবিবাহিত দেখিতে পায়। মুকুন্দরাম পুরাতন চণ্ডীপালার রিপু কর্ম করিতে গিয়া বেশ একটু বিপদে পড়িয়াছিলেন। প্রাচীন ছড়ায় ছিল যে খুল্লনা যৌবনে পদার্পণ করিয়া ধনপতি সওদাগরের প্রেমে আকৃষ্ট হন। কি ভয়ানক কথা! নতুন সমাজের পাণ্ডা ব্রাহ্মণ কবি একজন পুরোহিতকে উপস্থিত করাইয়া খুল্লনার পিতাকে খুব ধমকাইয়া দিয়াছেন। 7 বৎসরের মেয়ের বিবাহের মহাফল এবং তারপর 8 বৎসর ঊর্ধ্বে 9 বৎসর ইহার পরেও বিবাহ না হইলে যে পিতামাতার অদৃষ্টে ঘোর নরক, শাস্ত্রের বচন সহ পুরোহিতের মুখে কবি কিঙ্কর লক্ষ্মীপতিকে তাহা বেশ ভালো করিয়া বুঝাইতেছেন। এদিকে বেহুলাও যৌবনে পদার্পণ করিয়াই লক্ষিন্দরকে বিবাহ করিতেছেন, এমনকি নিজে উপযাচক হইয়া এই বিবাহে উৎসুক্য প্রকাশ করিতেছেন। বিবাহ বাসরে লক্ষিন্দর তাহার আলিঙ্গন লিপ্সু হইতেছেন। এই সকল কথা সংস্কৃত যুগের কবিগণ প্রাচীন ছড়া লইয়া নাড়াচাড়া করার সময় যথাসাধ্য আড়ালে ফেলাইতে চেষ্টা করিয়া দিলেন। সুতরাং দেখা যাইতেছে মৈমানসিং গীতিকায় যে সকল কথা খুব স্পষ্টভাবে লিখিত হইয়াছে, বঙ্গদেশের অন্যত্র সামাজিক আদর্শ কতকটা সেইরূপ ছিল এবং তাহার কিছু কিছু আভাস প্রাচীন সাহিত্যে পাওয়া যায়।
সেনা রাজগণের পূর্বে হিন্দু সমাজের যে আদর্শ ছিল তাহা আমরা এমন পরিষ্কারভাবে এই গাথাগুলিতে পাইতেছি যে তাহাতে দ্বিধা করিবার কোনো অবকাশ নাই। একমাত্র মহুয়া এই গাথা সাহিত্যে অতীব অভিনব সামগ্রী, ইহার ঘরেও নহে বাহিরেরও নহে। এই গীতিকায় জাতি বিচার, কুল, শীল, পদমর্যাদা সমস্তই প্রেম রত্নাকরের অতল জলে ডুবিয়া গিয়াছে। অতি সংক্ষেপে নাট্য গরিমায় পরপর কৌতূহলপ্রদ প্রণয়নমাধীন দৃশ্য পরিবর্তনে নায়ক নায়িকা অপূর্বভাবে কবিত্ব ও ত্যাগ মহিমা মণ্ডিত হইয়া উঠিয়াছেন। ইহারা মুক্ত গগনের সীমাবিহীন পথের পথিক, মহার্ণবে ডুবন্ত নৌকার নিমজ্জমান আরোহী। যেরূপ ধ্রুব নক্ষত্রের প্রতি বদ্ধ দৃষ্টি, সেইরূপ পরস্পরের মুখের দিকে চাহিয়া পৃথিবীকে অগ্রাহ্য করিয়া স্বর্গীয় পণে অটল। ইন্দুমতির ন্যায় প্রেম পারিজাত স্পর্শে ইহারা প্রাণত্যাগ করিয়াও অমর হইয়াছেন। ইহারা কোন গৃহের সম্পর্কিত নহেন। ইহারা পরস্পরের প্রতি উদ্দাম অনুরাগ ভিন্ন, অন্য কোন বিধি মানেন নাই। প্রেম ভিন্ন ইহাদের ধর্ম নাই, পরস্পরের সাহচর্য ভিন্ন, ইহারা কোন গৃহসুখ কল্পনা করেন নাই। পৃষ্ঠা 14। ময়নামতির গানে বর্ণিত আছে, রাজা গোপীচন্দ্রের অনেক স্ত্রী ছিলেন। তাহার সন্ন্যাসের পরে তাহারা সকলেই নতুন রাজা খেতুর ক্ষয়কার তয়হস্যৌর গৃহে গমন করিয়া নব দাম্পত্যের অভিনয় করিলেন। ইহাতে অবশ্য কোনো দোষের কারণ নাই। সেকালে রাজপ্রাসাদে ইহাই স্থানীয় প্রথা ছিল। একমাত্র অদুনা অদয়হস্যৌ নয়াকার ঘৃণার সহিত সেই রীতি পদদলন পূর্বক গোপীচন্দ্রের প্রতি একনিষ্ঠ হইয়া রহিলেন। এই অদুনা আমাদের গীতিকাগুলির নায়কদের সঙ্গে এক পর্যায়ে বসিবার যোগ্য। 6. গাথা সাহিত্যে উর্দু প্রভাব, হিন্দু ও মুসলমানের মধ্যে প্রীতির ভাব। পৃষ্ঠা 14। এই নিরক্ষর কবিগণ সরল বাঙ্গালা কথায় উদ্দীপনার ছন্দে তাহাদের গীতি গাহিয়া গিয়াছেন। এই সকল গানে কতকগুলি উর্দু শব্দ আছে, তাহাতে আমাদের আপত্তি করিবার কোনো কারণ নাই। গত 5-6 বৎসরের মধ্যে বাঙ্গালা ভাষাটা হিন্দু ও মুসলমান উভয়েরই হইয়া গিয়াছে। মুসলমানদের ধর্মশাস্ত্র ও সামাজিক আদর্শ অনেকটা আরবি ও পার্সি সাহিত্যে লিপিবদ্ধ। সেই সাহিত্যের জ্ঞান তাহাদের নিত্যকর্মের জন্য অপরিহার্য। আমাদের যেরূপ সংস্কৃতের সহিত সম্বন্ধ, আরবি ও পার্সির সঙ্গেও তাদেরও কতকটা তাই। তাছাড়া মুসলমান এ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী ছিলেন। সুতরাং নানা কারণে বাঙ্গালা প্রাকৃতের সঙ্গে কতকটা উর্দু সংস্রব ঘটিয়াছে। মুসলমান আমাদের প্রতিবেশী, আমাদিগের কিছুতেই তাহাদিগকে এ ছাড়াইয়া যাওয়া সম্ভবপর নয়। এই জন্য ভারতের অব্যবহিত পশ্চিম দেশের ভাষা বাংলা ভাষার সঙ্গে কত পরিমাণে মিশিয়া গিয়াছে এবং তাহা আমাদের নিত্য কথিত ভাষার অঙ্গীয় হইয়া উঠিয়াছে। এই মিশ্র ভাষা আমাদের চাষার কুটিরে, এমনকি হিন্দুর অন্তঃপুরে পর্যন্ত ঢুকিয়াছে। বাঙ্গালা অভিধান হইতে এখন আর তাহা বাদ দেওয়া চলে না। কিন্তু হিন্দু লেখকগণ মুখে যে সকল কথা কহিয়া থাকেন, সংস্কৃতের ঘোর প্রভাবের বশবর্তী হইয়া লিখিবার সময় সেগুলি অন্যরূপ করিয়া ফেলেন। শতবার কথিত ও শ্রুত খাজনা, ক্ষয়াকার বর্গীয় হসন্ত নয়াকার তাহাদের লেখনীতে রাজস্ব রূপে পরিণত হয়। চিরপরিচিত ইজ্জত সম্মান হইয়া দাঁড়ায়। এইভাবে জবরদস্তি, বল প্রয়োগে, দুস্তি, বান্ধবতায়, জমি, মৃত্তিকায়, আসমান, আকাশে এবং আরো শত শত নিত্য কথিত বিদেশী শব্দ তাহাদের অস্থিমজ্জায় বাঙ্গালার জলবায়ুতে দেশীয় রূপ ধারণ করিয়াছে। তাহারা লিখিতে, সাহিত্যে সংস্কৃত আগন্তুকের নিকট নিজেদের স্থান ছাড়িয়া দিতে বাধ্য হইয়া থাকে। একসময় ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতগণ অতিকায় সংস্কৃত শব্দ বাঙ্গালা সাহিত্যে আমদানি করিয়া এই ভাষার পর্ণকুটিরটিকে ঐরাবতশালায় পরিণত করিয়া হাস্যস্পদ হইয়া পড়িয়াছিলেন। সেইভাবে আরবি পার্সির পণ্ডিতগণ উক্ত দুই ভাষায় অপর্যাপ্ত ও অবৈধ শব্দ প্রয়োগ দ্বারা এখনো মুসলমানি বাঙ্গালা নামক একটা উদ্ভট সামগ্রীর সৃষ্টি করিতেছেন। বস্তুত মুসলমানি বাংলা ও পণ্ডিতি বাঙ্গালা ইহাদের কোনোটাই বাঙ্গালার স্বরূপ নহে। উহারা আমাদের ভাষার বিদ্রূপ ও একান্ত অপরিহার্য। ভাষা জিনিসটা পণ্ডিত বা মোল্লার হাতে মোরব্বা নহে। দেশের জলবায়ু ও আলোকে ইহা পুষ্ট হইয়া থাকে। ইহা স্বীয় জীবন্ত গতির পথে ইচ্ছাক্রমে বর্জন ও গ্রহণ করিয়া চলিয়া যায়। স্বীয় ললাট লিপিতে কোন শিক্ষকের ছাপ মারিয়া পরিচিত হইতে চাহে না। পৃষ্ঠা 15। মৈমনসিংহ গীতিকায় আমরা বাঙ্গালা ভাষায় স্বরূপটি পাইতেছি। বহু শতাব্দী কাল পাশাপাশি বাস করিবার ফলে হিন্দু ও মুসলমানের ভাষা এক সাধারণ সম্পত্তি হইয়া দাঁড়াইয়াছে। ইহা সমস্ত বঙ্গবাসীর ভাষা, এই ক্ষেত্রে জাতিভেদ নেই। এই মৈমনসিংহ গীতিকায় উর্দু উপাদান ততটা ঢুকিয়াছে যতটা প্রকৃতপক্ষে এই দেশে আসিয়া বাঙ্গালা হইয়া গিয়াছে। এই
গীতি সাহিত্য হিন্দু মুসলমান উভয়ের, এখানে পণ্ডিতগণের রক্তচক্ষে শাসাইবার কিছু নাই। লেখকদের মধ্যে হিন্দুও যতটি, মুসলমানও ততটি। এই সাহিত্যে আবার হিন্দু নায়ক মুসলমান নায়িকা এবং মুসলমান নায়ক হিন্দু নায়িকা পাইতেছি। প্রকৃত ঘটনা কবিরা যাহা শুনিয়াছেন তাহাই অনেক সময় লিপিবদ্ধ করিয়াছেন। হিন্দুর ঘরে স্বাধীন প্রেমচর্চার সুযোগের অভাব অনুভব করিয়া বঙ্কিমচন্দ্র মুসলমানি আয়েশার আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। তাহা মুসলমান বিদ্বেষের ফল নহে। ইংরেজি উপাখ্যানের পূর্বরাগ বাংলা সাহিত্যের আমদানি করিতেই হইবে। সুতরাং একদিকে সমস্ত সমাজ বন্ধন বিচ্যুতা কপালকুণ্ডলা রূপ অভূতপূর্ব চরিত্র পরিকল্পিত হইয়াছে, অন্যদিকে মুসলমান সমাজ হইতে আয়েশাকে সংগ্রহ করিয়া লেখকের প্রাণের কামনা মিটাইতে হইয়াছে। বঙ্কিমবাবু নিজের সুবিধার জন্য সাহিত্যে এই চরিত্রগুলি সৃষ্টি করিয়াছিলেন, মুসলমানেরা কিন্তু জাতিগত বিদ্বেষের চিহ্ন বলিয়া এই ব্যাপারটা ধরিয়া লইয়াছেন। এটি মোটেই তাহাদের ভালো লাগে নাই। আজকাল অনেক মুসলমান লেখক বঙ্কিমবাবুর এই কার্যের প্রতিশোধ লইতে গিয়া হিন্দু রমণীকে মুসলমান নায়কের অনুরাগিনী করিয়া দেখাইতেছেন। কিন্তু মৈমনসিংহের গীতিকায় এইরূপ আড়াআড়ি ভাব বা জাতীয় বিদ্বেষের চিহ্ন মাত্র দেখিতে পাই না। মুসলমান কবি কালিদাস, গজদানি এবং মমিনা খাতুনের প্রেম অকুণ্ঠিতভাবে বর্ণনা করিয়াছেন। পার্শ্বেই আবার ঈশা খাঁর প্রতি অনুরক্তা কেদার রায়ের ভগিনীর চিত্রটি আছে। আরেকটি গাথায় ব্রাহ্মণ জয়চন্দ্র এক মুসলমানির প্রেমে পড়িয়াছেন ও অপর একটিতে সুরজমাল ও ব্রাহ্মণ রাজকন্যা অধুয়ার প্রেম প্রসঙ্গ আছে। এই পালাগানের শ্রোতা হিন্দু মুসলমান উভয়েই হৃদয়ের কোমল বৃত্তিগুলির উপর যে দেবতা হাসিয়া ফেলিয়া ফুলস্বর সন্ধান করিয়া থাকেন, তিনি হিন্দুর পরিকল্পিত হইলেও আদবেই জাতিভেদ স্বীকার করেন না। এই গাথাগুলিতে জাতীয় বিদ্বেষের কণিকামাত্র নাই, সত্য ঘটনা স্বকীয় গৌরবের বেদির উপর দাঁড়াইয়া শ্রোতার অনুরাগ আকর্ষণ করিতেছে। হিন্দু ও মুসলমান যে বহু শতাব্দী কাল পরস্পরের সহিত প্রীতির সম্পর্কে আবদ্ধ হইয়া বাস করিতেছিলেন, এই গীতিগুলিতে তাহার অকাট্য প্রমাণ আছে। দেওয়ান সাহেবদের অত্যাচারের কথা অনেক স্থলেই পাওয়া যাইবে, কিন্তু তাহা মুসলমানি অত্যাচার বলিয়া অভিহিত করা অন্যায় হইবে। এই অত্যাচার দুর্বলের উপর প্রবলের অত্যাচার, ব্যভিচারীর ব্যভিচার, ইহার জন্য কোন রাষ্ট্রীয় নাম দেওয়া যায় না। ইহা হিন্দু মুসলমানের ধর্ম বা জাতি ঘটিত কোন ঘটনা নহে। একদিকে দেওয়ান জাহাঙ্গীর যেরূপ মলুয়ার উপর অত্যাচার করিতেছেন, তেমনি বিচার না করিয়াই মুসলমান কাজীকে শুলে চড়াইয়া দিতেছেন। একদিকে দেওয়ান ভাবনা সোনাইকে জোর করিয়া লইয়া যাইতেছেন, অপরদিকে সোনাইয়ের মাতুল ব্রাহ্মণ কুল গৌরব ভাটুক ঠাকুর তাহাকে সাহায্য করিতেছেন। পৃষ্ঠা 16। একদিকে যেরূপ অত্যাচারী কাজী দেওয়ান জাহাঙ্গীর দেওয়ান ভাবনা, অপরদিকে তেমনি বিশ্বাসঘাতক অত্যাচারী পরস্ত্রী লিপসু হিন্দু কুলতিলক হিরণ সাধু ও মগাধিপতি রাং চাপুরের আবু রাজার নির্মম মূর্তি আমরা দেখিতে পাই। বস্তুত সেই যুগে প্রবলের অত্যাচার সর্বত্রই ছিল। যদি রাজা ভালো হইতেন তবে প্রজার সুখের সীমা থাকিত না। সোনার ভাটা লইয়া রাইয়াতের ছেলেরা খেলিতে থাকিত, কলার পাতা বেচিয়া লোকে পাকা বাড়ি তুলিত, ঘাস বেচা লোকে হাতি কিনিতে সাধ করিত, লোকে ধন করি যেখানে সেখানে শুকাইতে দিত, ধনরত্ন পথে ফেলিয়া রাখিলেও চোর দস্যুর উপদ্রব থাকিত না। আবার রাজা কি মন্ত্রী অত্যাচারী হইলে রায়তেরা তাহাদের বলিবর্দ ব লয় দীর্ঘই ব দয় দয় রেফ লাঙল জোয়াল এবং ফাল বিক্রয় করিয়াও ত্রাণ পাইত না। অতিরিক্ত খাজনার দায়ে দুধের ছেলেকে বিক্রয় করিত। বানিয়া চক্রের অত্যাচারী দেওয়ান দুলালের কারাগৃহ হইতে সিংহল রাজ্যের কারাগার অল্প ক্রূর বলিয়া বর্ণিত হয় নাই। সুতরাং এই দুর্বলের উৎপীড়ন ইতিহাস বিস্তৃত সনাতন ঘটনা। হিন্দু বা মুসলমানের নামাঙ্কিত করিয়া ইহা জাতি বিদ্বেষ উস্কাইয়া দেওয়ার উপলক্ষ করা উচিত নহে। মুসলমান রাজত্বে মুসলমানের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা বেশি ছিল, এই জন্য হয়তো অত্যাচারীর সংখ্যা তাহাদের মধ্যে বেশি ছিল, কিন্তু সে দোষ ক্ষমতার কোন শ্রেণী বিশেষের নহে। বিজয়গুপ্তের পদ্মা পুরাণে দেখিতে পাওয়া যায়, একদিকে অত্যাচারী মুসলমান ব্রাহ্মণের কণ্ঠ হইতে পৈতা কাড়িয়া লইয়া তাহার মুখে থুতু দিতেছে, অপরদিকে হিন্দু গোপেরা মুসলমান কাজীর দাড়ি উপড়াইয়া তাহার মুখে ছাগের রক্ত মাখিয়া দিতেছে। সুতরাং কেহই কম নহে। বাংলা ভাষাটা প্রাকৃতের রূপভেদ, কিন্তু টোলের পণ্ডিতেরা এই ভাষায় অপর্যাপ্ত সংস্কৃত শব্দ অনয়ন করিয়া ইহার শ্রী বদলাইয়া দিয়াছেন। এই জন্য কাহারো কাহারো মনে হইতে পারে বাংলা ভাষা সংস্কৃত হইতে উদ্ভূত হইয়াছে। সংস্কৃত যুগের পূর্ব সাহিত্য বিশেষ এই গীতিকাগুলি পাঠ করিলে সে ভুল ঘুচিয়া যাইবে। খাঁটি বাঙ্গালা যে
প্রাকৃতের কত নিকট ও সংস্কৃত হইতে কত দূরবর্তী তাহা স্পষ্টভাবে হৃদয়ঙ্গম হইবে। এই সকল গাথায় হস্তি বা হাতি শব্দ, আত্তি আ তয় তয় হস্যই, বর্জা শব্দ, ব অন্তস্থ জয়রেফ আকার শব্দ, বাস্যা বয়াকার দন্তে শয়জাফলা আকার, শ্রাবণ তালিব শয়রাফলা আকার ব মধ্যাহ্ন শব্দ, শাওন তালিব শয়াকার ও ন, মিষ্ট ময়হস্যই মধ্যাহ্ন শয়টয় শব্দ, মিডা ময়হস্যই ডয়াকার, শিকার তালিব শয়হস্যই কয়াকার র শব্দ, সিগার তালিব শয়হস্যই গয়াকার র প্রভৃতি প্রাকৃতভাবেই সর্বদা ব্যবহৃত হইয়াছে। এখনো চাষারা এই ভাষায় পাড়াগাঁয়ের কথা কহিয়া থাকে। পণ্ডিত মশাইয়ের টোলে ঘুরিয়া আমাদের মাথা ঘোলাইয়া গিয়াছে। আমরা অভিধানের সাহায্যে প্রাকৃত শব্দ সংশোধন পূর্বক সেই সংশোধিত ভাষাটাকেই বাঙ্গালা ভাষা বলিয়া পরিচয় দিতেছি। এই সংশোধন কার্য ভারতচন্দ্র এমন কৌশলের সঙ্গে চালাইয়াছিলেন যে তাহার রচিত কয়েকটি বাঙ্গালা স্তোত্র নাগরী অক্ষরে লিখিলে তাহা নিছক সংস্কৃত বলিয়া গৃহীত হইতে পারে। ৭. পূর্ব মৈমানসিংহের পল্লীগুলি সাহিত্যিক তীর্থ পদবাচ্য। বাঙ্গালার মাটির যে কি আকর্ষণ তাহা স্বভাবের খাঁটি সৃষ্টি এই গীতিগুলির সর্বত্র দৃষ্ট হইবে। বাঙ্গালার চাঁপা, বাঙ্গালার নাগেশ্বর ও কুমুদ ফুল বাঙ্গালার কুটিরে কি সুন্দর দেখায়, এই সাহিত্যের পথে ঘাটে তাহার নিদর্শন আছে। বর্ষায় কদম্ব বৃক্ষ, মান্দার গাছের ডালে ঘেরা কদলী বন, নদীর ধারে কেয়া ফুলের ঝাড়, মুক্তাবর্ষী প্রস্রবণ প্রতিম, বৃহৎ তরু শাখা হইতে অজস্র বকুল ফুলের দান, কাব্য বর্ণিত কর্মশালার মাঝে মাঝে উঁকি মারিয়া আমাদের শ্রম অপনোদন ও চোখের তৃপ্তি ঘটাইয়া যায়। পৃষ্ঠা 17। কোথাও বর্ণনার বাহুল্য নাই, অথচ কৃষকের দৃষ্টি যেরূপ কিছুতেই মাথার উপকার আকাশ ও চোখের সামনে শ্যামল বনরাজি এড়াইতে পারে না, এই কাব্য সাহিত্যের নানা ঘটনার মধ্যে পারিপার্শ্বিক শোভা দৃশ্যগুলিও সেইরূপ পাঠকের অপরিহার্য সহচর রূপ সঙ্গে থাকিবে। বিশেষত অনেক স্থলেই পূর্ববঙ্গের দৃশ্যাবলী মানসপটে মুদ্রিত হইয়া যায়। পূর্ববঙ্গের প্রচলিত ভাষায় পূর্ববঙ্গের দৃশ্য কিরূপ স্পষ্ট হইয়া উঠে তাহার দু একটি দৃষ্টান্ত দিব। চাঁদ বিনোদ খেতে ধান কাটিতে যাইতেছে। প্রথম ধান কাটার পরে বাতা নামক বয়াকার তয়াকার লতার ডুগল ডয়হস্যৌ গ ল বা অগ্রভাগ দিয়া কৃষকেরা লক্ষ্মীর আসন তৈরি করে। তাহাতে কয়েক গাছি ধানের ছড়া লক্ষ্মী দেবীকে সর্বপ্রথম উৎসর্গ করা হয়। চাঁদ বিনোদ প্রথম দিন ধান কাটিতে যাইতেছে, দুটি ছত্রে কবি তাহার মূর্তি আঁকিয়া দেখাইয়াছেন। কোট পঞ্চগাছি বাতার দুন্ডুল হাতেতে লইয়া, মাঠে পানে যায় বিনোদ বারোমাসি গাইয়া। আনকোট। প্রথম ধান ঘরে আনার স্ফূর্তি বারোমাসি গানে ব্যক্ত হইতেছে। কোট গুরু গুরু ডাকে মেঘ, জিলকি ঠান্ডা পড়ে। আনকোট। ছত্রটিতে জিলকি বর্গের জয়হস্যই লয় হসন্ত কয় হস্যই ও ঠান্ডা শব্দের দ্বারা বর্ষার তমসাচ্ছন্ন আকাশ হঠাৎ বিদ্যুৎ স্ফুরণে কিরূপ ক্ষণতরে আলোকিত হইয়া যায়, পূর্ববঙ্গবাসীর চক্ষে সেই চিত্র পরিচিত দৃশ্যের আভাস অনয়ন করিতেছে। ছেলে না খাইয়া বিদেশে যাইতেছে, অতি দুঃখে মাতা তাহার পথের প্রতি সজল দৃষ্টি বদ্ধ করিয়া আছেন। বাঁশের ঝাড় ও জঙ্গলের ডাল চাঁদ বিনোদের পৃষ্ঠদেশ ছুঁইতেছে। এইভাবে পুত্র গভীরে জঙ্গলের মধ্যে অদৃশ্য হইয়া পড়িল। মাতা চোখের জল মুছিতে মুছিতে গৃহে ফিরিলেন। এইরূপ বহু দৃশ্যে বাঙ্গালার স্নিগ্ধ কুটিরটি আমাদের চোখে প্রত্যক্ষবৎ স্পষ্ট হইতেছে। কোট হাতেতে সোনার ঝাড়ি বর্ষা নেমে আসে। আনকোট। কি সুন্দর পদ! তাহা হইতে অপূর্ব বউ কথাকাও পাখির বর্ণনা। মাথায় বজ্র, অনবরত শ্রাবণের জলে সিক্ত দেহ, সেদিকে দিকপাত নাই। পাখিটা কাঁদিয়া কাঁদিয়া পথে পথে বউ কথাকাও বলিয়া অভিমানিনী প্রিয়তমার মান ভাঙাইতে চেষ্টা পাইতেছে। কোট শাউনিয়া ধারা শিরে বজ্র ধরি মাথে, বউ কথাকাও বলি কাঁদো পথে পথে। আনকোট। কঙ্ক ক উয়াকয় ও লীলা 302 পৃষ্ঠা। এইরূপ অনেক পদ আছে, পাঠক নিজে পড়িয়া দেখিবেন। বস্তুত এই গীতিকাগুলি পড়ার পর হইতে পূর্ব মৈমানসিংহ আমার মানসপটে পরপর ছবির উপর ছবি আঁকিয়া ফেলিয়াছে। কিশোরগঞ্জ সাবডিভিশনে পূর্ব সীমান্তে পদ্মের পাপড়ির মতো দুটি চোখের সঙ্গে বিনোদের ভ্রমর কৃষ্ণ দৃষ্টির প্রথম শুভ মিলন হয়। অপরাহ্নকাল সুত্তা দন্তে শয়হস্যৌ তয়জাফলা আকার নদীর তীরস্থ বকসাইয়া ব কয় হসন্ত তালিব শয়াকার হস্যই অন্তস্থ আয়াকার গ্রামে সম্ভবত চাঁদ বিনোদের বাড়ি ছিল। তথা হইতে 4-5 মাইল দূরবর্তী আরালিয়াতে আসিয়া তৃণ সম্পময়ী তৈরি মধ্যে ন তালিব স ময়পয় ম
অন্তস্তয় দীর্ঘই বনভূমির উপান্তে পুষ্করণীর পাড়ে কদম গাছের তলায় দাঁড়াইয়া ঝাড় জঙ্গলে ঘেরা মন্দারের বেড়ায় বেষ্টিত রম্ভাবন ও জলের নীলাভ শোভা দেখিতে দেখিতে বাপি স্পর্শ শীতল বায়ুর হিল্লোলে চাঁদ বিনোদ ঘাটের উপর ঘুমাইয়া পড়িয়াছিল। তখন মলুয়ার মেঘের মতো নিবিড় কৃষ্ণ কুন্তল তাহার পায়ে লুটাইতেছিল ও তাহার কলসিতে জল ভরিবার শব্দ শুনিয়া মেঘ গর্জন মনে করিয়া কুড়া পাখি চিৎকার করিয়া উঠিয়াছিল। পৃষ্ঠা 18। সেই কুড়ার ডাক আসন্ন বর্ষার আবেশ অনায়ন করিয়াছিল। এই আড়ালিয়া গ্রামের 13/14 মাইল উত্তর ধলাই বিল, কোট বিস্তার ধলাই বিল পদ্মা ফুলে ভরা, আনকোট ওপরে 1 নিচে 1 দিয়ে লেখা মলুয়া 90 পৃষ্ঠা। এই বিলের 7/8 মাইল দক্ষিণ পশ্চিমস্থিত জাহাঙ্গীরপুর হইতে জাহাঙ্গীর দেওয়ান ধনু নদীর একটা উপশাখা বাহিয়া একদা দ্বীপ্রহর বেলা ধলাই বিলে কুড়া শিকার করিতে আসিয়াছিলেন। সঙ্গে মলুয়া। সহসা ঝুপঝাপ শব্দে তরুণী নর্তকীর ন্যায় ক্ষিপ্র বেগে কয়েকখানি পানসি আসিয়া দেওয়ান সাহেবের তরিখানি ঘিরিয়া লইল। মলুয়ার ভাতৃগণের সেই সকল পানসি নৌকা। পিঞ্জরের দ্বার মুক্ত পাইলে বিহঙ্গী যেমন স্ফূর্তিতে উড়িয়া যায়, মলুয়া তেমনি অপূর্ব ক্ষিপ্রতার সহিত ভ্রাতাদের একটা নৌকায় লাফাইয়া পড়িল। তখন কোট 8 দাঁড়া নৌকা আনকোট পদ্মবন ভাঙিয়া নক্ষত্র বেগে আড়ালিয়ার অভিমুখে রওনা হইল। ওপরে 2 নিচে 2 দিয়ে লেখা মলুয়া পৃষ্ঠা 91। এগুলি সত্য ঘটনা, অথচ অপূর্ব কবিত্বময়। সেই আড়ালিয়া, সেই ধলাই বিল, জাহাঙ্গীরপুর ও সুত্তা নদী এখনো আছে এবং তথাকার চাষারা তাহাদের আদর্শ রমণী মলুয়ার কথা এই 2-3 শত বৎসরের মধ্যে একদিনও ভুলিতে পারে নাই। তাহারা এখনো নানা বাদ্যযন্ত্র সহকারে শাস্ত্রু নেত্রে সেই গীতি গাহিয়া থাকে। গিরি নদীর ন্যায় দুর্জয় শক্তিশালিনী, প্রেমের সীমাহীন আকাশের নৃত্যশিলা মজুরি মহুয়া জয়িন্তা বর্গের জয় ঐকা দন্তের 9 আকার পাহাড় হইতে ছুটিয়া বামুন কান্দা গ্রামে আসিয়া পড়িয়াছিল। এই গ্রাম নেত্রকোনা সাবডিভিশনে তলার হাওরের নিকট। বামুন কান্দা, উলুয়া কান্দা, বেদের দিঘি, ঠাকুরবাড়ির ভিটা এখন উঁচু ভূখণ্ডে পরিণত। শুধু নামে মাত্র তাহাদের পরিচয় জনমানব শূন্য। হতভাগা ব্রাহ্মণ যুবরাজের স্মৃতিতে এখনো নিকটবর্তী স্থানগুলি ভরপুর। জয়িন্তা পাহাড়ের অদূরে কংস নদীর তীরভূমির রক্তিম পুষ্পারণ্য, যেখানে মহুয়া ও নদের চাঁদ কয়েক মাস বাস করিয়াছিল, সেই জঙ্গলময় দৃশ্য এখনো পর্যটকের দৃষ্টি আকর্ষণ করে। কিশোরগঞ্জ সাবডিভিশনে বঙ্গীয় সাহিত্যিকগণের আর এক তীর্থ পাতুয়ারি গ্রাম, পয়াকার তয়হস্য অন্তস্তয়াকার রয় দীর্ঘই। এইখানে দ্বিজ বংশী দাস ও তাহার গুণবতী কন্যা চন্দ্রাবতী একত্রে মনসার ভাষান রচনা করিয়াছিলেন। চন্দ্রাবতী তপস্বিনী, সহসা চন্দ্রিকা ভূষিত শারদা কেশের গায়ে যেরূপ বিদ্যুৎ চলিয়া যায়, এই পরম নিষ্ঠাবতী যোগ শান্ত পূজারিণীর শুষ্ক চিত্তে সেইরূপ একবার সাংসারিক প্রেমের একটা আকস্মিক লহরী খেলিয়া গিয়াছিল। নিরাজ জীবনকে শিবের পায়ে উৎসর্গ করিয়া চন্দ্রাবতী যে মন্দির নির্মাণ করিয়াছিলেন, যাহার পাত্রে রত্ন মালতী ফুলের রস দিয়া উন্মত্তবৎ জয়চন্দ্র তাহার শেষ নিবেদন অনল বর্ষী অনুতাপের ভাষায় লিখিয়া ফুলেশ্বরীর জলে ঝাঁপাইয়া পড়িয়া প্রাণ বিসর্জন দিয়াছিলেন, সেই জরাজীর্ণ মন্দিরের অবশেষ নাকি ফুলেশ্বরীর তীরে এখনো বিদ্যমান। এই পাতুয়ারি গ্রামের পার্শ্বেই জালিয়ার হাওর। এইখানে বংশীদাস দস্যু কেনারাম কর্তৃক আক্রান্ত হইয়াছিলেন এবং নল খাগড়ার বনাকীর্ণ এই হাওরেই বংশীদাসের কণ্ঠের অপূর্ব মনসা সঙ্গীতে প্রস্তর কঠিন দস্যুর মন গলিয়া গিয়াছিল। ফুলেশ্বরী নদীর গর্ভে অনুতপ্ত দস্যু তাহার বহু বৎসর সঞ্চিত রত্ন মাণিক্যপূর্ণ ঘড়াগুলি বিসর্জন দিয়া স্বীয় কোষ নির্মুক্ত অসি দ্বারা আত্মহত্যা করিতে চাহিয়াছিল। পৃষ্ঠা 19। কেন্দুয়ার নিকটবর্তী বিপ্রগ্রাম বা বিপ্রবর্গ কবি কঙ্কের নিবাসভূমি নেত্রকোনার দক্ষিণে। এই গ্রামের নিকটবর্তী রাজি বা রাজেশ্বরী নদীর তীরে কঙ্ক বাঁশি বাজাইয়া গরু চড়াইতেন এবং যখন অপরাহ্নে বিশীর্ণ পদ্মাপ্রভু শ্রমকাতর মুখে গর্গাশ্রমে ফিরিয়া আসিতেন, তখন ফল্লু নেত্রে দেখিতে পাইতেন কুটির বাসিনীর লীলা উৎকণ্ঠায় তালপত্রের ব্যঞ্জনী হস্তে তাহার আগমন প্রতীক্ষা করিতেছেন। এই রাজি নদীর তীরে এক হস্তে লীলার চিতা জ্বালাইয়া অপর হস্তে চক্ষুজল মুছিতে মুছিতে গর্গ সহসা প্রত্যাগত কঙ্ককে দেখিয়া দাবদগ্ধ তরুণ ন্যায় শোকে জ্বলিয়া উঠিয়াছিলেন এবং কোট
মৃত্যুকালে তোমার নামই লীলার শেষ কথা আনকোট এই বলিতে বলিতে অধীর হইয়া পড়িয়াছিলেন। নেত্রকোনায় কংস নদীর দক্ষিণে বৃহৎ বাঘরার হাওর বয়াকার ঘ রয়াকার র হা ও র সোনাইয়ের শোচনীয় মৃত্যু কথার সঙ্গে অপরিহার্য রূপে সংশ্লিষ্ট। সোনাইয়ের মতো কত রূপসী সাধ্যির সর্বনাশ করিয়া বাঘরা এই বিস্তৃত বিলটি দেওয়ান সাহেবের নিকট হইতে লাখেরাজ শর্তে দান পাইয়াছিল, তাহারই নামে কলঙ্কিত হইয়া এই বিল এখনো পরিচিত। দীঘলহাটি গ্রামটি এখন অস্তিত্ব নাই। এই গ্রামের সন্নিহিত নদীর তীরে বিস্তৃত কেয়াবনের নিকট হইতে দেওয়া ভাবনায় নিযুক্ত লোকেরা ররুদ্যমানা সোনাইকে ধরিয়া লইয়া গিয়াছিল। হালিয়ারা বা হুলিয়া গ্রামটি নন্দাইল হইতে 10 মাইল দক্ষিণ পশ্চিমে, ইহার 7 মাইল উত্তরে রঘুপুরে দয়াল নামক কোন রাজা রাজত্ব করিতেন। এই কথা লিখিবার পরে যাহা জানিতে পারা গিয়াছে তাহাতে হালিয়াঘাট নামক স্থানকেই হুলিয়া বলিয়া মনে হইতেছে। এই গ্রামের নিকটবর্তী বৃহৎ জঙ্গলে নাকি এখনো বিস্তৃত রাজপ্রাসাদের চিহ্ন পড়িয়া আছে। প্রায় 200 বৎসর পূর্বে এই প্রাসাদের অধিপতি ছিলেন কেশব রায়, লৌকিক উচ্চারণে কাছার রায়। এই কেশর রায় দয়াল রাজা কেউ কিনা তাহা জানা যায় নাই। হয়তো এই রাজপ্রাসাদে নিদান কারকুনের বিচার হইয়াছিল এবং কমলা মহিলা জনচিত লজ্জাশীলিতা ও নারী মর্যাদা রক্ষা করিয়া তাহার দুঃখের কাহিনী যেরূপ সরল কথায় বলিয়াছিলেন তাহা করুণ কবিত্বে উপলুপ্ত, নির্ভীকতায় ভরপুর এবং সংযম সহিষ্ণুতার সারস্বরূপ। হালুয়াঘাট ময়মনসিংহ হইতে 30 মাইল উত্তরে। সুতরাং পূর্ব ময়মনসিংহের ঝিল ও তড়াগ তডয়শূন্যরায়কার গ সর্প ব্যাঘ্র সংকুল অরণ্যভূমি, কুড়া পাখির গুরুগম্ভীর শব্দে নিনাদিত আকাশ, বারদুয়ারি ঘর ও শান বাঁধা পুকুর ঘাট, স্বর্ণপ্রসূ শালী ধান্য ক্ষেত্র ও সুরভিপূর্ণ কেয়াবন এই গাথাগুলির কল্যাণে আমাদের একান্ত পরিচিত ও প্রিয় হইয়া উঠিয়াছে। টেমস নদীর সুরঙ্গ, নটরডাম, রোমের ভাটিকান প্রভৃতি দেখিতে আমাদের আর ততটা আগ্রহ নাই। মলুয়ার পদাঙ্ক লাঞ্ছিত পদাঙ্ক আড়ালিয়া গ্রাম ও বংশদণ্ডের ঊর্ধ্বে রজ্জুর উপর নর্তনশীলা মহুয়া নর্তকীর অপূর্ব নর্তনের স্মৃতিবাহী বামুনকান্দা প্রভৃতি পল্লী দেখিতে যতটা ইচ্ছা পোষণ করিতেছি, এই সকল স্থানে বাঙালির ঘরের শোভা শত শত দলের মতো ফুটিয়া জগৎকে যে সুষমা দেখাইয়াছিল, আমাদের পোড়া দেশের সেই অমর আলেখ্য এতকাল আমরা তাচ্ছিল্য করিয়া আসিয়াছি। এন্ড্রোমেকি এ মধ্যের নয়ডায় রফলা ওকার ময়কার কয়হস্যই, মিসেলেন্ডা ময়হস্যই দন্তে শয়কার লয়কার মধ্যের নয়ডয় আকার, ডেসডেমনা ও নোরা আমাদের হৃদয়ে যে সুর জাগাইতে পারিবে না তাহা মহুয়া ও মলুয়া জাগাইবে, ইহাতে আমার সংশয় নাই। আমাদের ললনাকুল ফুলদল কোমল হইয়াও প্রেমের তপস্যায় কিরূপ বজ্র কঠোর তাহা এই সকল গাথা পরিষ্কারভাবে বুঝাইয়া দিবে। পৃষ্ঠা 20। ময়মনসিংহের পাড়াগাঁগুলি এই গীতিকা সমূহের গুণে আমার চক্ষে শ্রেষ্ঠ তীর্থ মর্যাদার দাবি করিতেছে। ময়মনসিংহের অনেক জমিদার আছেন, তাহাদের কেহ কি এই সকল অমর অমরের লীলাভূমি এই পল্লীগুলিতে কোন স্মৃতিচিহ্নের প্রতিষ্ঠা করিয়া তাহাদের দেশের প্রতি জগতের শ্রদ্ধাকর্ষণের ভিত্তি গড়িয়া দিতে পারেন না? হায় রে, আমাদের দেশের সমস্ত ধনরত্ন সমুদ্র পথে শত শত যানারোহণ করিয়া পশ্চিমে যাইতেছে, যাহা অবশিষ্ট কিছু আছে তাহাও বিলাস ও পর মনোরঞ্জনের শত চেষ্টায় সেই পশ্চিমের অভিমুখী হইয়া আছে। আমাদের দেশে এখন কোন কীর্তি প্রতিষ্ঠা দূর পরাহত স্বপ্ন। বিলাতে এইরূপ উপলক্ষে প্রাচীন স্মৃতিরক্ষার জন্য শত জনশূন্য স্থান বিশাল নগরীতে পরিণত হইয়া তীর্থযাত্রীদের আশ্রমে পরিণত হইতেছে। স্কটের কবিতায় লক লেমন, লক হসন্ত লয়কার ম ন, লক কেট্রিন এবং পার্থসায়র প্রভৃতি স্থান শত কীর্তিতে সমৃদ্ধ হইয়া তীর্থযাত্রীর কেন্দ্রভূমি হইয়া পড়িয়াছে। আমরা তো সকল সময়ে তাহাদের সঙ্গে সক্ষমতা করিতে চাই। তাহাদের স্বদেশ প্রেমের কণিকা যদি আমরা লাভ করিতাম, তবে এই বিরাট কর্মশালায় কর্মী হইয়া জগতের শ্রদ্ধা আকর্ষণ করিতাম। কেবল বক্তৃতা ও অসার বিষয় লইয়া কথা কাটাকাটি করিতে থাকিতাম না। আর এই সকল গীতিকার কথা কি বলিব, এ যে অপ্রত্যাশিত আনন্দ। বঙ্গভারতী বৈষ্ণব গীতিকার রক্ত শতদলে বসিয়াছিলেন, এবার তাহাকে পূর্ববঙ্গের শুভ্র কুসুম দলাসিনী দেখিলাম। 8. পালাগুলির বিবরণ। পৃষ্ঠা 20। শ্রীযুক্ত চন্দ্রকুমার দে গত 3-4 বৎসর যাবৎ অক্লান্ত উদ্যমে নানা স্থান পর্যটন করিয়া এই পালাগুলি উদ্ধার করিয়াছেন। তিনি নানা স্থানে ঘুরিয়াছেন, আমার চক্ষু দুইটি তাহারই সঙ্গে সঙ্গে ঘুরিয়াছে।
আমি প্রতি পদে তাহাকে দীর্ঘ উপদেশ সম্বলিত পত্র লিখিয়া সহায়তা করিয়াছি, কিভাবে কোন পালা সংগ্রহ করিতে হইবে, কোন কোন গাথার ঐতিহাসিক মূল্য কি, কোনগুলির উদ্ধার আপাতত ক্ষান্ত রাখিয়া কোন দিকে বেশি চেষ্টা করিতে হইবে, কোথায় কোন পালার সন্ধান হইতে পারে ইত্যাদি নানা বিষয়ে আমার মন্তব্য লিখিয়া সুদীর্ঘ পত্রে তাহাকে জানাইয়াছি। এই সকল বিষয়ে তাহাকে সম্যক রূপে উপদেশ দেওয়ার জন্য গত বৎসর তাহাকে কলিকাতায় আনিয়াছিলাম। তিনি কয়েকদিন আমাদের এখানে থাকিয়া এই সংগ্রহ কার্য সম্বন্ধে অনেক আলোচনা করিয়া অবহিত হইয়া গিয়াছেন। তাহাকে ক্রমাগত লিখিয়া আমি গীতোক্ত গ্রামগুলির স্থান নির্দেশ করিয়া লইয়াছি। সার্ভে জেনারেলের অফিসের ম্যাপে হাওর ও নদীগুলির অনেকেরই নাম নাই। যে সকল গ্রাম বিলুপ্ত হইয়াছে অথচ জনশূন্য ভিটাগুলির নামে মাত্র স্থানীয় পরিচয় আছে, তাহা উক্ত অফিসের মানচিত্রে নাই। আমি পূর্ব ময়মনসিংহের সমস্ত গ্রামের নাম সম্বলিত মানচিত্রগুলি তন্ন তন্ন করিয়া খুঁজিয়া চন্দ্রকুমারের সাহায্য গ্রহণপূর্বক যে মানচিত্রখানি অঙ্কিত করিয়াছি তাহা প্রথম খণ্ডে দিয়াছি। এই মানচিত্র দ্বারা গীতোক্ত স্থানগুলি নখদর্পণের ন্যায় পরিষ্কার রূপে বোঝা যাইবে। চন্দ্রকুমার দে প্রেরিত মহুয়ার পালায় কতকগুলি গোড়ার পদ ও শেষের পদ বিশৃঙ্খল ভাবে দেওয়া ছিল। পৃষ্ঠা 21। তিনি যেমন শুনিয়াছিলেন তেমনি সংগ্রহ করিয়া পাঠাইয়াছিলেন। আমি সেগুলি যথাসাধ্য শৃঙ্খলার মধ্যে আনিয়াছি। এই ৩-৪ বৎসর যাবৎ আমি এই গাথাগুলির অনুবাদ, টিকা ও টিপ্পনী, লেখা ও ভূমিকা রচনা ছাড়া সংগ্রহ সম্বন্ধে বিস্তর উপদেশ দিয়াছি এবং প্রতি পালাটি বিশেষ বিশেষ স্বর্গে বিভক্ত করিয়াছি। গান গাওয়ার সময় গায়কেরা যে বিরাম গ্রহণ করেন, লিখিত রচনায় সেইরূপ বিরাম লওয়ার অবকাশ নাই। সুতরাং ওইভাবে বিভাগ না করিলে গাথাগুলির পয়ার নিতান্ত একঘেয়ে হইয়া যায়। প্রথম খণ্ডের প্রথম সংখ্যায় সুদীর্ঘ ইংরেজি ভূমিকা প্রকাশিত হইয়াছে, তাহা পাঠকেরা পড়িয়া সমস্ত তত্ত্ব জানিতে পারিবেন। বাংলা ভূমিকায় এই সকল কথা অতি সংক্ষেপে লিখিলাম, কিন্তু ইংরেজি ভূমিকায় যাহা নাই এমন অনেক কথাও এই স্থানে লিপিবদ্ধ হইল। এই দুই ভূমিকা পড়িয়া পাঠক এই গাথাগুলি সম্বন্ধে সমস্ত জ্ঞাতব্য বিষয় অবগত হইবেন। প্রথম সংখ্যায় মানচিত্র ইংরেজি সাধারণ ভূমিকা, সংক্ষিপ্ত ইংরেজি, অনুক্রমণিকা ইংরেজি, অনুবাদ ও 11টি ছবি প্রদত্ত হইয়াছে। এই দ্বিতীয় সংখ্যায় ভূমিকা ও টিকা সমেত মূল দেওয়া হইল। প্রথম খণ্ডে এই দুই সংখ্যার মাত্র 10টি গাথা দিলাম, যথা 1 মহুয়া, 2 মলুয়া, 3 চন্দ্রাবতী, 4 কমলা, 5 দেওয়ান ভাবনা, 6 দস্যু কেনারাম, 7 রূপবতী, 8 কঙ্ক ও লীলা, 9 কাজল রেখা, 10 দেওয়ান মদিনা। 1 মহুয়া। নমশূদ্রের ব্রাহ্মণ দ্বিজ কানাই নামক কবি 300 বছর পূর্বে এই গান রচনা করেন। প্রবাদ, এই দ্বিজ কানাই নমশূদ্র সমাজের অতি হীন কুল জাতা এক সুন্দরীর প্রেমে মত্ত হইয়া বহু কষ্ট সহিয়াছেন। এজন্যই নদের চাঁদ ও মহুয়ার কাহিনীতে তিনি এরূপ প্রাণ ঢালা সরলতা প্রদান করিতে পারিয়াছিলেন। নদের চাঁদ ও মহুয়ার গান একসময় পূর্ব ময়মনসিংহের ঘরে ঘরে গীত ও অভিনীত হইত, কিন্তু উত্তরকালে ব্রাহ্মণ্য ধর্মের কঠোর শাসনে এই গীতি বর্ণিত প্রেম দুর্নীতি বলিয়া প্রচারিত হয় এবং হিন্দুরা এই গানের উৎসাহ দিতে বিরত হন। প্রথম বহু কষ্টে এই গীতিকাটি সমগ্র অংশ উদ্ধার করা হইয়াছে। গীতিকার প্রথম 16 ছত্রের স্তোত্র জনৈক মুসলমান গায়কের রচিত। গীতি বর্ণিত ঘটনার স্থান নেত্রকোনার নিকটবর্তী খালিয়াজুরি থানার নিকট। রহমতপুর হইতে 15 মাইল উত্তরে তলার হাওর নামক বিস্তৃত হাওর, ইহারি পূর্বে বামনকান্দি, বাইদার দিঘি, ঠাকুরবাড়ির ভিটা, উলুয়াকান্দি প্রভৃতি স্থান এখন জনমানব শূন্য হইয়া রাজকুমার ও মহুয়ার স্মৃতি বহন করিতেছে। এখন তথায় কতকগুলি ভিটা মাত্র পড়িয়া আছে, কিন্তু নিকটবর্তী গ্রামসমূহে এই প্রণয়ী যুগ্মের বিষয় লইয়া নানা কিংবদন্তি এখনো লোকের মুখে মুখে চলিয়া আসিতেছে। যে কাঞ্চনপুর হইতে হোমরা বেদে মহুয়াকে চুরি করিয়া লইয়া যায়, তাহা ধনু নদীর তীরে অবস্থিত ছিল। নেত্রকোনার অন্তর্গত শান্দিকোনা পোস্ট অফিসের অধীন মস্কা ও গোরালি নামক দুটি গ্রামে আছে। মস্কা গ্রামের শেখ আশাক আলী ও উমেশ চন্দ্র দে এবং ধোরালির নসু শেখের নিকট হইতে এই গানের অনেকাংশ সংগৃহীত হয়। মস্কা গ্রামের মহুয়ার পালা গাইবার জন্য এখনো নাকি একটি দল আছে। এক সময় যে গাথা ইন্দ্রধ্বজের ন্যায় শত শত পল্লীর বক্ষস্থলে প্রতিষ্ঠিত ছিল, আজ তাহা একটা ভগ্ন দণ্ডে পর্যবসিত। পৃষ্ঠা 22। 1921 খ্রিস্টাব্দের 9ই মার্চ আমি চন্দ্রকুমারের নিকট হইতে এই গাথা পাইয়াছি। চন্দ্রকুমার দে যেভাবে গীতিটি পাঠাইয়াছিলেন তাহাতে অনেক অসঙ্গতি ছিল। গোড়ার গান শেষে আর শেষের গান গোড়ায়, এইভাবে গীতিকাটি ওলটপালট ছিল।
আমি যথাসাধ্য এই কবিতাগুলি পুনঃ পুনঃ পড়িয়া পাঠ ঠিক করিয়া লইয়াছি। এই গানের মোট 755 ছত্র পাওয়া গিয়াছে। আমি তাহা 24টি অধ্যায়ে বিভক্ত করিয়া লইয়াছি। মহুয়ার গান পড়িয়া আমাদের ভূতপূর্ব রাজ প্রতিনিধি লর্ড রোনাল্ডসে বিশেষ প্রীতি প্রকাশ করিয়াছেন। 2. মলুয়া। গ্রন্থকারের নাম নাই, গোড়ায় চন্দ্রাবতীর একটা বন্দনা আছে, এজন্য কেহ কেহ মনে করেন সমস্ত পালাটি চন্দ্রাবতীর রচনা। আমার নিকট এই অনুমান সত্য বলিয়া মনে হয়। চন্দ্রাবতী সম্ভবত 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন। এই সময় জঙ্গলবাড়ির দেওয়ান বংশের প্রতিষ্ঠাতা ঈশা খাঁ সবেমাত্র পূর্ব ময়মনসিংহের প্রভাব বিস্তার করিয়াছেন। তখনও নজর তরফের ছেলেরা আবির্ভূত হইয়া পরস্ত্রী হরক দস্যুর বৃত্তি অবলম্বন করেন নাই। আরো 100 বৎসর পরে এই ঘটনা হইয়াছিল বলিয়া আমার মনে হয়। জাহাঙ্গীর দেওয়ান কোন বংশোদ্ভূত তাহা জানিবার উপায় নাই। গীতি বর্ণিত আড়ালিয়া গ্রাম ভাদইর ভয়াকার দয়ৈকার র নদীর তীরবর্তী এবং কিশোরগঞ্জ হইতে 22 মাইল উত্তর পূর্বে। ইহারি 4/5 মাইল দূরে সুত্তা দন্তেশ্বয় দীর্ঘ তয়জাফলা আকার নদীর কূলে চাঁদ বিনোদের বাড়ি ছিল। সুত্তা নদীর আড়ালিয়া হইতে 4/5 মাইল দূরে অবস্থিত, কিন্তু সেই গ্রামটির নাম নাই। 96 পৃষ্ঠায় 11 ছত্রে বংশাইয়া সতী কন্যা হইল অবতার পদটির বংশাইয়া ব অনুসার তালিবস্বয়াকার হস্যই অন্তস্থ আকার শব্দটিতে গ্রামের নাম বুঝাইতে পারে। বংশাইয়া শব্দের ভিন্নার্থ অর্থাৎ সেই বংশে হওয়াও অসম্ভব নয়। বংশাইয়া নামক কোন গ্রাম আড়ালিয়ার নিকটে নাই, কিন্তু উক্ত গ্রামের 4/5 মাইল দক্ষিণ পশ্চিমে বকশাইয়া ব কয় হসন্ত তালিবস্বয়াকার হস্যই অন্তস্থ আকার নামক এক গ্রাম আছে। লিপিকারগণ অজানিত দেশের নাম লইয়া প্রায় লিখিতে ভুল করিয়া থাকেন, সুতরাং বংশাইয়ার রূপ গ্রহণ আশ্চর্য নহে। গীতোক্ত ধলাই বিল আড়ালিয়া গ্রামের 30 মাইল উত্তরে, জাহাঙ্গীরপুর গ্রাম হইতে 26 মাইল উত্তর পশ্চিমে। সম্ভবত ধনু নদীর শাখা প্রশাখা বাহিয়া দেওয়ান জাহাঙ্গীর মলুয়ার সঙ্গে কুড়া শিকার করিতে পদ্মোৎপল ঝসাকুল প দয়ময় ওকার খণ্ডত্ব প ল ঝ মধ্যাহ্নশয়াকার কয়হস্যৌ ল ধলাই বিলে আসিয়াছিলেন। মলুয়া পালাটি চন্দ্রবাবু জাহাঙ্গীরপুরের উপকণ্ঠস্থিত পদমশ্রী প দ ম তালিবস্বয় রফলা দীর্ঘই গ্রামের পাশানি বেওয়া রাজীবপুরের শেখ কাঞ্চাক কয়াকার ইয়চয় আকার মঙ্গল সিদ্ধির নিদান ফকির খুরশি মলির কয়হস্যৌ র তালিবস্বয় দীর্ঘই ম লয় দীর্ঘই র সাধু ধুপি সাউথপাড়ার জামাল দিসেক বর্গের জয়াকার ময়াকার ল দয়হস্যই দন্তেশ্বয়কার ক দুলাইল দয়হস্যৌ লয়াকার হস্যই ল নিবাসী মধুর রাজ এবং পদমশ্রীর দুখিয়া মালের নিকট হইতে সংগ্রহ করিয়াছিলেন। এই গাথার মোট ছত্র সংখ্যা 1247। আমি ইহাকে 19 অঙ্কে বিভাগ করিয়াছি। 1921 খ্রিস্টাব্দের 3রা অক্টোবর এই গীতিকা আমার হস্তগত হয়। 3. চন্দ্রাবতী। নয়ানচাঁদ ঘোষ প্রণীত এই কবি রঘুসূত দামোদর প্রভৃতি অপর কয়েকজন কবির সহযোগে কঙ্ক ও লীলা নামক আরেকটি গাথা প্রণয়ন করেন। চন্দ্রাবতী সুবিখ্যাত মনসা ভাষান লেখক কবি বংশীদাসের কন্যা। পিতা ও কন্যা একত্র হইয়া মনসা দেবীর ভাষান 1575 খ্রিস্টাব্দে রচনা করিয়াছিলেন। পিতার আদেশে চন্দ্রাবতী বাংলা ভাষায় একখানি রামায়ণ রচনা করেন। তাহা পূর্ব ময়মনসিংহে মহিলা সমাজে এখনো ঘরে ঘরে পঠিত ও গীত হইয়া থাকে। পৃষ্ঠা 23। তাহার একখানি আমাদের সংগ্রহের মধ্যে আছে। জয়চন্দ্রকে ভালোবাসিয়া এই সাধ্বী ব্রাহ্মণ ললনা যে মর্মন্তুদ কষ্ট পাইয়াছিলেন এবং সেই ঘোর পরীক্ষার আগুনে পুড়িয়া তিনি কিরূপ বিশুদ্ধ সোনার ন্যায় নির্মল হইয়া উঠিয়াছিলেন তাহা এই গাথাটিতে বর্ণিত আছে। বঙ্গ সাহিত্যের ইতিহাসজ্ঞ ব্যক্তিমাত্রই চন্দ্রাবতীর পরিচয় ভালো করিয়া জানেন। বংশীদাসের পিতার নাম ছিল যাদবানন্দ এবং মাতার নাম ছিল অগ্রণা। চন্দ্রাবতী নিজে বংশ ও গৃহ পরিচয় এইভাবে দিয়েছেন। কোট ধারাস্রোতে ফুলেশ্বরী নদী বহি যায় দাড়ি পরের লাইন বসতি যাদবানন্দ করেন তথায় ডবল দাড়ি পরের লাইন ভট্টাচার্য ঘরে জন্ম অঞ্জনা ঘরণী দাড়ি পরের লাইন বাঁশের পাল্লায় তাল পাতারো ছাউনি দাড়ি পরের লাইন ঘট বসাইয়া সদা পূজে মনসায় দাড়ি পরের লাইন কোপ করি সেই হেতু লক্ষ্মী ছাড়ি যায় ডবল দাড়ি পরের লাইন দ্বিজবংশী বড় হইল মনসার বরে দাড়ি পরের লাইন ভাষান গাইয়া তিনি বিখ্যাত সংসারে ডবল দাড়ি পরের লাইন
ঘরে নাই ধান চাল, চালে নাই ছানি, দাড়ি। পরের লাইন আকুর ভেদিয়া পড়ে, উচ্ছিলায় পানি, ডবল দাড়ি। পরের লাইন ভাসান গাইয়া পিতা, বেড়ানো নগরে, দাড়ি। পরের লাইন চাল করি যাহা পান, আনি দেন ঘরে, ডবল দাড়ি। পরের লাইন ভাড়াতে দরিদ্র জ্বালা, কষ্টেরও কাহিনী, দাড়ি। পরের লাইন তার ঘরে জন্ম নীলা, চন্দ্রা অভাগিনী, ডবল দাড়ি। পরের লাইন সদাই মনসা পদ, পুঁজি ভক্তি ভরে, দাড়ি। পরের লাইন চাল করি কিছু পান, মনসার বরে, ডবল দাড়ি। পরের লাইন দূরিতে দারিদ্র দুঃখ, দেবীরও আদেশ, দাড়ি। পরের লাইন ভাসান গাহিত স্বপ্নে, দিলা উপদেশ, ডবল দাড়ি। পরের লাইন সুলোচনা মাতা বন্দী, দ্বিজবংশী পিতা, দাড়ি। যার কাছে শুনিয়াছি পুরাণের কথা, দাড়ি। পরের লাইন মনসা দেবীরে বন্দী, জুড়ি দুই কর, দাড়ি। পরের লাইন যাহার প্রসাদে হইল সর্ব দুঃখ দূর, ডবল দাড়ি। পরের লাইন মায়ের চরণে মোর কোটি নমস্কার, দাড়ি। যাহার চরণে দেখি জগত সংসার, ডবল দাড়ি। পরের লাইন শিবা শিবা বন্দি গাই, ফুলেশ্বরী নদী, দাড়ি। পরের লাইন যার জলে তৃষ্ণা দূর করি নিম্নবোধি, ডবল দাড়ি। পরের লাইন বিধিমতে প্রণাম করি সকলে পায়, দাড়ি। পরের লাইন পিতার আদেশে চন্দ্রা রামায়ণ গায়, দাড়ি, আনকোট। 4. কমলা। ভনিতায় কবির নাম দ্বিজ ঈশান পাওয়া যাইতেছে। হুলিয়া নামক কোন গ্রাম পূর্ব ময়মনসিংহে পাইলাম না। তবে হালিয়ারা, হা লয়হস্যই অন্তস্থ একার রয়াকার, গ্রামটি নন্দাই হইতে বেশি দূরে নয়। এই হালিয়ারার নিকটে রঘুপুর আছে। এই হালিয়ারা হুলিয়া হইতে পারে, কিন্তু পুলিশ ইন্সপেক্টর শ্রীযুক্ত কালীপ্রসাদ মল্লিক মহাশয় বলিতেছেন ময়মনসিংহ সদর সাব ডিভিশনের অন্তর্গত হালিয়াঘাট নামক স্থানে খুব সম্ভব কাব্য বর্ণিত হুলিয়া, কারণ তাহার পার্শ্ববর্তী বৃহৎ জঙ্গলে বিস্তৃত রাজবাড়ি ও গড়াখাই প্রভৃতির চিহ্ন আছে। 2-3 শতবর্ষ পূর্বে তথায় কেশর রায় নামক এক রাজ বৈভবশালী ব্যক্তি বাস করিতেন। তাহার বিধবার রমণী শত্রু কর্তৃক গৃহ আক্রান্ত হইলে প্রাসাদ সংলগ্ন দিঘির জলে প্রাণত্যাগ করেন। এই কেশর রায় দয়াল রাজার বংশধর হইতে পারেন। কেন্দুয়ার নিকটবর্তী কোন গ্রামবাসিনী 3-4টি রমণীর নিকট হইতে চন্দ্রকুমার এই গাথাটি সংগ্রহ করিয়াছিলেন। ইহা বাঙ্গালা 1328 সনের 19 আষাঢ় আমার হস্তগত হয়। আমি গাথাটিকে 17 অঙ্কে ভাগ করিয়াছি। ছত্র সংখ্যা মোট 1320। 5. দেওয়ান ভাবনা। দেওয়ানের অত্যাচারের কথা যে সকল গীতিকায় বর্ণিত আছে তাহাদের কোনটিতেই কবির নাম পাওয়া যায় না। এই সম্বন্ধে কবিদের সতর্কতা অকারণ নহে। দেওয়ান ভাবনা মোট 374টি ছত্রে সম্পূর্ণ। আমি গানটিকে 9 অঙ্কে ভাগ করিয়াছি। এই গীতিকা 200-250 বৎসর পূর্বে রচিত হইয়াছিল বলিয়া অনুমান করা যায়। গীতি বর্ণিত বাঘরা নামে তদঞ্চলে সুপ্রসিদ্ধ একটি হাওর পরিচিত। প্রবাদ এই সোনাইয়ের মতো বহু সুন্দরীর সন্ধান দেওয়ার পুরস্কার স্বরূপ বাঘরা নামক এক গুপ্তচর বা সিন্ধুকি দেওয়ানদের নিকট হইতে এই বিস্তৃত হাওর লাখে রাজস্বরূপ পুরস্কার পাইয়াছিল। পৃষ্ঠা 25। বাঘরার হাওর নেত্রকোনার 10 মাইল দক্ষিণ পূর্বে বোধহয় দীঘলহাটি গ্রামের অস্তিত্ব লুপ্ত হইয়াছে, কিন্তু উক্ত হাওরের নিকটবর্তী ধলাই নদীর তীরে দেওয়ানপাড়া নামক একটি গ্রাম আছে। সম্ভবত এইখানেই দেওয়ান ভাবনার আবাস ছিল। দেওয়ান ভাবনা 1922 অব্দের সেপ্টেম্বর মাসে চন্দ্রকুমার দে আমাকে সংগ্রহ করিয়া পাঠাইয়াছিলেন। কেন্দ্রয়ার নিকটবর্তী কোন কোন স্থানে মাঝিদের মুখে এই গান তিনি শুনিয়াছিলেন। নৌকা বাজ বয়াকার 6 দেওয়ার সময় এখনো তাহারা এই গান গাহিয়া থাকে। 6. দস্যু কেনারাম। চন্দ্রাবতী প্রণীত চন্দ্রাবতীর পরিচয় তৎসম্বন্ধীয় গাথার বিবরণে প্রদত্ত হইয়াছে, পুনরুল্লেখ নিষ্প্রয়োজন। কেনারামের বাড়ি ছিল বাকুলিয়া গ্রামে। নলখাগড়ার বনসমাকীর্ণ সুপ্রসিদ্ধ জালিয়ার হাওর বর্গজয়াকার লয়হস্যই অন্তস্থ একার র কিশোরগঞ্জ হইতে 9 মাইল পূর্ব দক্ষিণে। এইখানেই বংশী দাসের সঙ্গে কেনারামের সাক্ষাৎ হয়। এই গীতোক্ত ঘটনা 1575 হইতে 1600 খ্রিস্টাব্দের মধ্যে কোন সময়ে হইয়াছিল। প্রবাদ এই যে প্রেম হতা চন্দ্রা জয়চন্দ্রের সব দর্শন করার অল্পকাল পরেই হৃদরোগে লীলা সংবরণ করেন। ফুলেশ্বরী নদীর গর্ভেই কেনারাম তাহার মহামূল্য ধনরত্ন বিসর্জন দিয়াছিল। এই গীতের মোট ছত্র সংখ্যা 1054। তাহার মধ্যে অনেকাংশ মনসা দেবীর গান, সেগুলি অপরাপর কবির লেখা। সুতরাং আমি গাথাটির অনেকাংশ বর্জন করিয়াছি। মনসা দেবীর গানের মধ্যে যেখানে চন্দ্রাবতীর লেখা কেনারামের বিবরণ আছে সেই স্থান আমি নক্ষত্র চিহ্নিত করিয়াছি। 7. রূপবতী।
এই গাথাটি সম্বন্ধে বিশেষ কিছু বলিবার নাই। কবির নাম পাওয়া যায় নাই। ছত্র সংখ্যা 493। 1922 খ্রিস্টাব্দের 30 মার্চ ইহা আমার হস্তগত হয়। আমি ইহাকে 7 অঙ্কে বিভাগ করিয়াছি। এই গাথার সম্বন্ধে অন্যান্য তথ্য ইংরেজি ভূমিকায় দিয়াছি। 8 কঙ্ক ও লীলা। এই গাথার রচক 4 জন: দামোদর, রঘুসূত, নয়নচাঁদ ঘোষ ও শ্রীনাথ বেনিয়া। রঘুসূত 250 বৎসরের পূর্বে জীবিত ছিল। ইহারা জাতিতে পাটুনি, বহু পুরুষ যাবৎ ইহারা গায়কের ব্যবসা করিতেছে। ইহারা এজন্য গায়েন বা ময়মনসিংহ গায়েন উপাধিতে পরিচিত। রঘুসূতের নিম্নতম বংশধর রামমোহন গায়েনের পুত্র শিবু গায়েন কঙ্ক ও লীলার পালা অতি উৎকৃষ্টভাবে গাইতে পারিত। ইহাদের বাড়ি নেত্রকোনায় কেন্দ্রীয় থানার অধীন আওয়াজিয়া গ্রাম। উৎকৃষ্ট পালা গায়ক বলিয়া ইহারা গৌরীপুরের জমিদার দিগের নিকট হইতে অনেক নিষ্কট জমি পুরস্কার স্বরূপ লাভ করিয়াছেন। 20/21 বৎসর হইল শিবু গায়েনের মৃত্যু হইয়াছে। কবিকঙ্ক পূর্ববঙ্গের সাহিত্যাকাশের একটি উজ্জ্বল নক্ষত্র। ইনি বিপ্রবর্গ বা বিপ্র গ্রামে জন্মগ্রহণ করেন। ওই গ্রাম কেন্দুয়ার অদূরবর্তী রাজেশ্বরী বা রাজি নদীর তীরে। বিপ্রবর্গের নিকট ধলেশ্বরী বিলের সন্নিকট এখনো 5 পীরের একটা জায়গা আছে এবং তথায় পীরের প্রাথর নামক একটা পাথর আছে। গীতোক্ত পীর এইখানে আড্ডা করিয়াছিলেন। কবিকঙ্কের রচিত মলুয়ার 12 মাসি এক সময় পূর্ব ময়মনসিংহের কাব্যরসের খনি ছিল। এখনো তাহার 2-1টি গান গ্রাম্য কৃষকের মুখে শোনা যায়। এখন পর্যন্ত আমরা পালাটি সংগ্রহ করিতে পারি নাই। পৃষ্ঠা 26। কিন্তু চন্দ্রকুমারের বহু চেষ্টায় কবিকঙ্কের বিদ্যাসুন্দর খানি সংগৃহীত হইয়াছে। এই বিদ্যাসুন্দরের মুখবন্ধে কবি তাহার পিতা মাতার নাম, তাহার চণ্ডাল পিতা ও চণ্ডালিনী মাতার নাম ও গর্গের কথা লিখিয়াছেন। কবি চতুষ্টয় প্রণীত এই গাথায় তাহার বাল্যলীলার যে ইতিহাস আছে, তিনি নিজেও সেই কথা অতি সংক্ষেপে বলিয়াছেন। পল্লী গাথাগুলি ঐতিহাসিকত্বের ইহা অন্যতম প্রমাণ। খুব সম্ভব কঙ্ক চৈতন্যের সমকালবর্তী ছিলেন। কঙ্ক ও লীলা 1014 সংখ্যক ছত্রে পূর্ণ। আমি এই গাথাটিকে 23 অঙ্কে বিভাগ করিয়া লইয়াছি। কবিকঙ্কের বিদ্যাসুন্দরী বাঙ্গালা বিদ্যাসুন্দরগুলির মধ্যে প্রাচীনতর। প্রাণারাম কবি বিদ্যাসুন্দরগুলির যে তালিকা দিয়াছেন, তাহাতে নিমৃত্যবাসী কৃষ্ণরামের বিদ্যাসুন্দরকে আদি বিদ্যাসুন্দর বলিয়া ঘোষণা করিয়াছেন। তিনি পূর্ববঙ্গবাসী কবিদের কথা অবগত ছিলেন না। 9 কাজল রেখা। এটি একটি রূপকথা। এই গীতিগুলি সম্বন্ধে আমাদের মাননীয় ভূতপূর্ব লাট বাহাদুর, লর্ড রোনাল্ডসে, স্যার জর্জ গিয়ারসন, ভারতীয় কলাশাস্ত্র বিশারদ স্টেলা ক্র্যামব্রিজ, কয়রাফলা আকার ম রহস্যই চ প্রভৃতি বিখ্যাত ব্যক্তিগণ যে সকল উচ্চ প্রশংসাযুক্ত মন্তব্য প্রকাশ করিয়াছেন, তাহা এবং অপরাপর সমস্ত জ্ঞাতব্য বিষয় বিস্তারিতভাবে প্রথম খণ্ডে ইংরেজি ভূমিকায় লিপিবদ্ধ করা হইয়াছে। লার্ড রোনাল্ডসে এই পুস্তকের একটি ভূমিকা লিখিয়া দিয়া ইহার গৌরব বন্ধন করিয়াছেন। 10 দেওয়ানা মদিনা। বেনিয়াচঙ্গের দেওয়ানদের সম্বন্ধে গাথা। এই গানে ধনু নদীর উল্লেখ আছে। দীঘলহাটি গ্রাম খুঁজিয়া পাওয়া গেল না। ইহার লেখক মনসুর বাইতি সম্বন্ধে নাম ছাড়া আর কিছু জানিতে পারা যায় নাই। কবি যে নিরক্ষর ছিলেন তাহা যেমন তাহার কাব্যপাঠে স্পষ্ট বোঝা যায়, তিনি যে প্রকৃত কবিত্বশালী করুণ রস সৃষ্টিতে সুপটু ছিলেন তাহাও তেমনি অবধারণ করা যায়। মদিনার স্বামীর ভালোবাসার অগাধ বিশ্বাস, যাহা তালাকনামা পাইয়াও দীর্ঘকাল টলে নাই, সে অগাধ বিশ্বাসে যেদিন হানা পড়িল সেদিন সে মৃত্যু শয্যাশায়ী হইল। তাহার অপূর্ব সংযম, যাহাতে এরূপ কৃতজ্ঞতায় স্বামীর বিরুদ্ধে একটি কথা সে বলিতে পারিল না, এই অপূর্ব প্রেম ও চিত্ত সংযম কোন উচ্চ লোকের পাঠক তাহা ধারণা করুন। চাষার ভাষায় চাষার লেখা বলিয়া অবজ্ঞা করিবেন না। কৃতজ্ঞতা স্বীকার ও নিবেদন। কৃতজ্ঞতার সহিত জানাইতেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের ঐকান্তিক দুরবস্থার সময়ে যিনি শত অন্তরায় সত্ত্বেও সুদক্ষ কাণ্ডারীর মতো অটলপনে এই বিদ্যাপীঠকে পরিচালিত করিতেছেন, যিনি সরস্বতীর শতদল সিংহাসনটিকে সর্বপ্রকার অপঘাত হইতে রক্ষা করিয়াছেন, সেই বিদ্যালোকোদ্ভাসিত অজেয় শক্তিশালী স্যার আশুতোষ মুখোপাধ্যায় মহাশয়ের সাহায্য না পাইলে এই পালাগানগুলি কিছুতেই সংগৃহীত অথবা প্রকাশিত হইত না। যখন আমরা খাটিয়া খাটিয়া দেহপাত করিতেছিলাম, সেই খাটুনির যে সামান্য বেতন তাহাও কর্তৃপক্ষগণ আমাদিগকে মঞ্জুর করেন নাই। যখন আমাদের কোনো অধ্যাপক গৃহের পালিত দুগ্ধবতী গাভী
বিক্রয় করিয়া কেহবা স্ত্রী পুত্রকে ম্যালেরিয়াক্রান্ত কোন দূর পল্লীতে পাঠাইয়া স্বীয় দগ্ধদর পালন করিতে পারেন নাই, সেই সময় যখন শত শত দুস্থ অধ্যাপকের মুখের দিকে চাহিয়া রোষে ক্ষোভে আশুতোষ বহু চেষ্টায় অশ্রু সংরুদ্ধ করিয়া রাখিতেন, সেই দুঃসময়ে আমি মৈমনসিংহ গীতিকার কথা তাহাকে অতি কুণ্ঠার সহিত ভয়ে ভয়ে জানাইয়াছিলাম। কোথা হইতে টাকা আসিবে দুর্যোগের ঘনঘটা দেখিয়া তো আমরা তাহা জানিতাম না। সেই সময়ও তাহার সেই চিরশ্রুত অভয়বাণী শুনিয়াছিলাম। কোট, ভয় কি দীনেশবাবু, ছাপিতে দিন, আমি চালাইব। আনকোট। এজন্যই তো ইহাকে আমরা কাণ্ডারি করিয়াছি। আর কে বিশ্ববিদ্যালয়ের এমন কাণ্ডারি হইবেন? এরূপ একনিষ্ঠ অটল বীরব্রত ভারতীয় সেবক কোথায় পাইব? বৈষ্ণব কবিতার ভাষায় সরকার বাহাদুরকে জোর গলায় শুনাইয়া বলা যায়, কোট, বিনা করিতে এমন নফর কোথা পাবি? আনকোট। মৈমনসিংহ কিশোরগঞ্জ নিবাসী শ্রীযুক্ত সুরেশ চন্দ্র ধর বিএ মহাশয় মৈমনসিংহে প্রচলিত কতকগুলি শব্দের অর্থ লিখিয়া দিয়া আমাকে উপকৃত করিয়াছেন। বিশ্ববিদ্যালয়ের প্রেস সুপারিনটেন্ডেন্ট শ্রীযুক্ত অতুল চন্দ্র ঘটক এম এ মহাশয় নিজে মৈমনসিংহ নিবাসী। তিনি এই পুস্তক প্রকাশ সম্বন্ধে বিশেষ যত্ন নিয়াছেন এবং দেশের ভাষায় বিশেষত্ব সম্বন্ধে নানারূপ মূল্যবান মন্তব্য প্রকাশ করিয়া আমার সহায়তা করিয়াছেন। এছাড়া আমি কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি শ্রদ্ধেয় শ্রীযুক্ত অবনীন্দ্রনাথ ঠাকুর মহাশয় মানচিত্রখানির জন্য 100 টাকা দিয়াছেন। ছবি, ব্লগ প্রভৃতির জন্য বাণী সেবক সমিতির পক্ষ হইতে শ্রীযুক্ত কিরণ চন্দ্র দত্ত মহাশয় প্রায় 50 টাকা দিয়াছেন। আমি নিজে এই গীতিকাগুলি উপলক্ষে 200 টাকার উপর ব্যয় করিয়াছি। কিন্তু মৈমনসিংহবাসীগণের নিকট কি আমাদের কোনো দাবি দেওয়া নেই? আরও শত শত পালাগান সংগ্রহ করা বাকি। সমস্ত বঙ্গদেশে এই মহামূল্য উপাদান ছড়াইয়া আছে। গ্রিয়ারসন গয়রাফুল্লাহ হস্যই অন্তস্থ আকার র দন্তেশ ন সাহেব এই পালাগানগুলি পড়িয়া মুগ্ধ হইয়া লিখিয়াছিলেন, কোট, আপনি এই পরম উপাদেয় জিনিসগুলি শুধু পূর্ববঙ্গ নহে সমস্ত বঙ্গদেশ হইতে সংগ্রহ করুন। আনকোট। আমি তাহাকে লিখিয়াছি, কোট, আপনি আমাকে 25,000 টাকা তুলিয়া দিন, আমি আপনার আদেশ শিরোধার্য করিয়া লইব। আনকোট। রাজপুত পালাগান বা ব্যালাডগুলি যতটা 1 লক্ষ টাকা ব্যয় সংগৃহীত হইয়াছে, আমি 25,000 টাকায় তদপেক্ষা বেশি কাজ দেখাইতে পারি। মৈমনসিংহবাসীগণ কলকাতায় একটি সভ্য আহ্বান করিয়া এই গাথাগুলি সম্বন্ধে তাহাদের কর্তব্য কি তাহা জানাইবার জন্য আমাকে আহ্বান করিয়াছিলেন। আমি সুদীর্ঘ বক্তৃতা করিয়া তাহা বুঝাইতে চেষ্টা করিয়াছিলাম ও আপাতত কাজ চালাইবার মতন 10,000 টাকা চাহিয়াছিলাম। এই সভার সভাপতি বিশেষ সন্তোষের রাজা শ্রীযুক্ত মন্মথ রায়চৌধুরী। আমি সভা হইতে আশ্বাস পাইয়াছিলাম যে শীঘ্রই এই টাকা সংগৃহীত হইবে, কিন্তু ঝুলি কাঁধে করিয়া দুয়ারে দুয়ারে বাহির না হইলে ভিক্ষা জোটে না। আমি রোগের দরুন বিছানায় পড়িয়া আছি। আমি ভিক্ষুক সাজিয়া বড় মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া হাত পাতিতে অক্ষম। বিশেষত আমি মৈমনসিংহবাসীগণের নিকট ভিক্ষা চাইতে লজ্জাবোধ করি। সেখানে কি আমার কোনো দাবি নাই? আমি মৃত্যুশয্যায় পড়িয়া খাটিয়া খাটিয়া দেহপাত করিয়াছি। ইংরেজি খণ্ডের ভূমিকা পাঠ করিলে আপনারা তাহা জানিতে পারিবেন। আমি নিজ হইতেও যথাসাধ্য খরচ করিতে কুণ্ঠিত হই নাই, কিন্তু তজ্জন্য আমি কোনো পুরস্কারের দাবি করিতেছি না। পৃষ্ঠা 28। কর্মে সফলতাই আমার পুরস্কার। এই পালাগানগুলি দেশ বিদেশে আদর পাইতেছে। প্রুফ দেখাইতে যে সকল সাহেবের নিকট গিয়াছি তাহাদের মধ্যে কেহ কেহ পড়িতে পড়িতে ঘন ঘন রুমাল দিয়া চোখ মুছিয়াছেন। সেই চোখের জলের মতো পুরস্কার আমি আর কোথায় পাইব? যেদিন স্টেলা ক্র্যামরিজ মহুয়া গল্পটি পড়িয়া আমাকে লিখিলেন, কোট, সারাদিন জ্বরের ঘোরে আমি মহুয়া, নদের চাঁদ ও হোমারকে যেন স্বপ্নের মতো দেখিয়াছি। আমি ভারতীয় সাহিত্য যতটা পড়িয়াছি তাহার মধ্যে এমন মর্মস্পর্শী, এমন সহজ সুন্দর কোনো আখ্যান পড়ি নাই। আনকোট। সেই দিন আমি আমার প্রাণান্ত পরিশ্রমের পুরস্কার পাইয়াছি। আর যখন আমি মহামান্য লর্ড রোনাল্ডকে লিখিয়াছিলাম, কোট, আপনি 2টি মাত্র ছত্র লিখিয়া দিন, আমার পুস্তকখানি সেই রাজ সম্মান মলাটের পুরোভাগে লইয়া প্রকাশিত হইবে। আনকোট। তদুত্তরে তিনি লিখিলেন, কোট, এই পালাগানগুলি এত চমৎকার যে 2টি ছত্র লিখিয়া আমি কিছুতেই তৃপ্ত হইতে পারি না। আনকোট। একটি সংক্ষিপ্ত ভূমিকা লিখিয়া পুস্তকখানি অলঙ্কৃত করিলেন। সেই দিন কি আমি পরিশ্রমের যথেষ্ট পুরস্কার পাই নাই? সর্বশেষে যখন পুস্তকখানি হাতে লইয়া আশুতোষ তাহার সমস্ত প্রাণ ভরা সন্তোষের হাসিতে স্বীয় গুল্ফ পর্যন্ত উজ্জ্বল ও অলঙ্কৃত করিয়া আমার দিকে প্রসন্ন চোখে চাহিলেন, পালাগানের ভাষায় বলিতে গেলে, কোট, পূর্ণমাসী চাঁদ যেমন দেখায় নদীর তলা। আনকোট। সেইরূপ তাহার হৃদয়ের আনন্দে সেই হাসিতে নিঃশেষভাবে ধরা পড়িয়া গেল।
তখন আমি যে গৌরব পাইলাম কোনো স্বর্ণপদক তাহা আমাকে দিতে পারিত? সুতরাং আমার কথা যাওক, দিনহীন চির অভাবগ্রস্ত দুর্ভাগ্য চন্দ্রকুমারকে কোনো উৎসাহ দেওয়া কি মৈমনসিংহবাসীর কর্তব্য নহে? এই যে তাহাদের দেশের পল্লী গাথা সমস্ত বঙ্গ সাহিত্যের এক অতি উচ্চ স্থানের দাবি করিতেছে, সেই গাথা ভাণ্ডারের উদ্ধারকল্পে কি তাহারা নিশ্চেষ্ট থাকিবেন? ইহার জন্য কি কোনো ব্যবস্থাই হইবে না? গাথা সাহিত্যের ভাষা পাড়াগে ছন্দ শিশুর আধো আধো বুলির মতো ভাঙা ভাঙা, পূর্ণতা পায় নাই। কিন্তু বিবেচনাপূর্বক বিচার করিলে দেখিতে পাইবেন, চলিত ভাষায় আজ যাহা সুন্দর ও মার্জিত, পরবর্তীকালে তাহা সেকেলে ও অমার্জিত হইয়া পড়িয়াছে। ঈশ্বর গুপ্তের ভাষা এক সময় আদর্শ ভাষা ছিল, সেকেলে লোকেরা শতমুখে তাহা প্রশংসা করিতেন। এখন যে ঈশ্বর গুপ্তের ভাষা কি আর কেহ প্রশংসা করেন? এমনকি বঙ্কিমবাবুর ভাষা গৌরব পর্যন্ত কতকটা অস্তমিত হইয়া পড়িয়াছে। এই ভাষার ঐশ্বর্যের কথা ছাড়িয়া দিলে জাতীয় আদর্শ সংস্থাপনে, কবিত্বে ও কারুণ্যে, মর্মকথায়, অভিব্যক্তিতে ও চরিত্র মর্যাদা রক্ষণে, ঐতিহাসিকতায় ও কল্পনা শোভায় এই গাথাগুলি বঙ্গ সাহিত্যকে এক নব জয়শ্রী পরাইবে, তাহাতে কোনো সন্দেহ নাই। এই গাথা সাহিত্যে উদ্ধারকল্পে যিনি কোনরূপ সাহায্য করিতে ইচ্ছুক হইবেন, তিনি নিম্নের ঠিকানায় আমাকে স্মরণ করিবেন। আমি সমস্ত জ্ঞাতব্য বিষয় তাহাকে জানাইব। শ্রী দীনেশ চন্দ্র সেন। পাশে লেখা 24 নভেম্বর 1923, 7 বিশ্বকোষ লেন, বাগবাজার, কলকাতা।